আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আমাকে কি দেখা যাচ্ছে এবং আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইকে একটু জানাবেন কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি সবাই। জি ভাইয়া, ক্লিয়ার। আমার মনে হচ্ছে আপনাদের সাথে হয়তো বা আমার একটু লিকেজ আছে, যে আমার নেটওয়ার্কটা হয়তো একটু স্লো, যে কারণে একটু দেরিতে শোনা যাচ্ছে হয়তো। আচ্ছা ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে, ঠিক আছে। জি ভাই, আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে, ক্লিয়ারভাবে সব দেখা যাচ্ছে ও শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আস্তে ধীরে ক্লাসটা শুরু করে দিই। আমাদের আর খুব বেশি অপেক্ষা করব না। আমি লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদেরকে জড়তার ভ্রামক নিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমাদের কিছু প্রুফ বাকি ছিল, সেই প্রুফগুলো আজকের ক্লাসে দেখার কথা ছিল। এবং লাস্ট ক্লাসে ভাই কিছু ইম্পর্টেন্ট ম্যাথস যেগুলো আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট এবং এগুলো আপনাদের করা দরকার, সেগুলো আমি করানোর চেষ্টা করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা সবাই ক্লাসটা করেছেন এবং আমি কোনো ক্লাস নোট দেখি নাই, সত্য কথা যেটা। তো আপনারা যদি ক্লাস নোট না দেন বা হচ্ছে যে আপনারা যদি কোশ্চেন্স না করেন, সেক্ষেত্রে দেখা যায় যে মানে আমার আর দেখা হয়ে ওঠে না জিনিসটা। হ্যাঁ, তো আপনারা ক্লাস নোটগুলো যদি রেগুলার আপনারা আপডেট দেন আমাদেরকে, তাহলে হচ্ছে যে জিনিসটা দেখতে পারবো। আর অনেকেই হচ্ছে যে আমাকে মেসেজ রিকোয়েস্ট দেন। সত্য কথা বলতে যে এত পরিমাণ মেসেজ রিকোয়েস্ট আসে যে ভাইয়ার পক্ষে সবগুলো চেক করা সম্ভব হয় না। আর লাস্ট কিছুদিন ভাইয়া একটু সিক থাকার কারণে আমি অনেকেরই মেসেজ রিকোয়েস্টগুলো পরিপূর্ণভাবে দেখতে পারি নাই। তো সেগুলো ইনশাল্লাহ আমি আগামী কয়েকদিনের মধ্যে দেখে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার, যে আপনারা হচ্ছে গ্রুপে পোস্ট করলে দেখা যাবে যে আমি যদি নাও আপনাকে ফলাফলটা দেই বা আমি যদি নাও আপনাকে সলিউশন দেই, অন্য কেউ আপনাকে সলিউশনটা দিয়ে দিবে। তো আপনারা গ্রুপে কাইন্ডলি পোস্ট করবেন আপনাদের ক্লাস নোটগুলো বা আপনাদের যে কোনো সমস্যাগুলো গ্রুপে আস্ক করবেন, দেখবেন যে কোনো না কোনোভাবে উত্তর চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক আমরা শুরু করি। আমরা হচ্ছে জড়তার ভ্রামক নিয়ে পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ আজকে। জড়তার ভ্রামকের পর থেকে পড়াশোনা শুরু করব। তো আমি একটু গত ক্লাসে কি হয়েছিল, কেউ যদি মিস করে থাকেন তাদেরকে আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে গত ক্লাসে আমরা জড়তার ভ্রামক নিয়ে পড়ছিলাম এবং আমরা দেখছিলাম যে জড়তার ভ্রামক আইটা হচ্ছে আপনার বস্তুর ভরের উপর ডিপেন্ড করে। এবং জড়তার ভ্রামক আইটা কি, বস্তুর যে দূরত্ব মানে ঘূর্ণন অ্যাক্সিস, যে একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরতেছে, ঠিক আছে, যাকে কেন্দ্র করে হচ্ছে যে আমি বস্তুটার জড়তার ভ্রামক মাপবো, সেই অ্যাক্সিস থেকে বস্তুটার বা কোনাটার যেই ডিস্টেন্সটা সেটা যদি এক্স হয় বা হচ্ছে কোনোটার ডিস্টেন্স যদি আর হয়, সেই আর এর স্কোয়ারের সমানুপাতিক হচ্ছে যে আপনার এই জড়তার ভ্রামকটা। তো তারপর আমরা কি পেয়েছিলাম, আই সমানুপাতিক এম আর স্কোয়ার, এবং পরবর্তীতে এখান থেকে আই ইকুয়াল টু কে ইন্টু এম আর স্কোয়ার পেয়েছি। সেখান থেকে কে এর মান কত আসে, 1 আসে, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার পেয়েছি। তো গত ক্লাসের আমাদের মেইন যে ফ্রুট ছিল সেই ফ্রুটটা ছিল এইটা। তো এইটাকে কেন্দ্র করে ভাইয়া হচ্ছে যে আরও অনেকগুলো আপনাদেরকে বলে দিছি যে নিরেট গোলক হলে কেমন হবে বা ফাঁপা গোলক হলে কেমন হবে, এরকম অনেকগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে জড়তার ভ্রামকটা ওইভাবে ডাইরেক্ট করবেন। তো আশা করি আপনাদের সবারই ওটা মনে আছে। তো এটা হচ্ছে একটা ছিল গত ক্লাসে। তারপর আমি একটু করে বলে দিচ্ছি জাস্ট গত ক্লাসে আমরা কোন জিনিসগুলো দেখছিলাম। তারপর হচ্ছে যে আপনাদের খেয়াল আছে কি না, আমরা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ নিয়ে একটু পড়াশোনা করছিলাম। চক্রগতির ব্যাসার্ধটা কি ছিল, আমার যখন জড়তার ভ্রামকটা বের করতে হতো এরকম একটা বড় বস্তু থেকে, তখন হচ্ছে কি অনেকগুলা কোণা থাকতো, ঠিক আছে, অনেকগুলা বস্তু কোণা থাকতো। তো সবার ভরের জন্য আলাদাভাবে করে নিয়ে তারপর কি আমার সামেশন অফ এম আই ইন্টু আর আই স্কোয়ার এটা করা লাগতো না। তো সামেশন অফ এম আই আর আই স্কোয়ার এটা করা কিন্তু আমাদের জন্য টাফ ছিল। তো সেই জন্য আমি বলছিলাম কি, আমি না, অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা বলছে যে এমন একটা ব্যাসার্ধ আমি নিব বা এমন একটা ব্যাসার্ধের সমগ্র ভরটা আমি কল্পনা করে নিব যে সমগ্র ভরটা এরকম বিচ্ছিন্নভাবে সব জায়গায় নাই, আমি সবগুলো আলাদাভাবে করবো না। মানে সমগ্র ভরটা মনে করেন হচ্ছে 2 কেজি। তো 2 কেজি ভরটা এমন একটা বিন্দুতে, ঘূর্ণন অ্যাক্সিস এইটাই থাকবে, এটার সাপেক্ষে এমন একটা বিন্দুতে থাকবে বা ঘূর্ণন অ্যাক্সিস থেকে এমন একটা দূরত্ব থাকবে, যেই দূরত্বে আমি যদি জড়তার ভ্রামক এম কে স্কোয়ার, মানে হচ্ছে আমার জড়তার ভ্রামক কি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার না,
তো সেটার মতো করে আমি যদি এই এমকে স্কোয়ারটা নিই এবং সেই এমকে স্কোয়ারটা কি আপনার এই টোটাল যেই জড়তার ভ্রামকটা আসছে সেটা সমান হয়, তাহলে এই কেটাকে আমরা কি বলবো, এই কেটাকে বলবো চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে ভাই, আরেকবার বলি, আমরা সমগ্র বস্তুকণার ভরকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত ধরে নিব এবং কেন্দ্রীভূত যদি হয় একটা বিন্দুতে, তাহলে সেটার জন্য যেই জড়তার ভ্রামকটা পাবো সেটা যদি তার আসল জড়তার ভ্রামকের সমান হয়, তো সেখানে আমি যেই দূরত্বটাকে ব্যাসার্ধ ধরে নিছি বা অক্ষ থেকে যেই দূরত্বটাকে আমি ধরে নিছি সেই দূরত্বটাকে আমরা কি বলবো, চক্রগতির ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাপার ছিল, সিম্পল একটা ব্যাপার ছিল। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আপনার গতি শক্তি। ঠিক আছে, দেখি কেউ কিছু বলতেছেন কি না, আমাকে একটু জানাবেন কাইন্ডলি, যদি কোথাও কোনো সমস্যা থাকে বা আপনারা কেউ কিছু না বুঝতে পারেন সাথে সাথে আমাকে একটু জানাবেন। দয়া করবো যাতে ডিএমসিতে টিকে যায়, তাহলে কষ্ট সার্থক হবে। বোর্ডটা একটু বাম দিকে ঘোরালে ভালো হয়, সবটুকু বোর্ড দেখা যাচ্ছে না ভাইয়া। সবটুকু বোর্ড তো দেখা যাওয়ার কথা, বা যতটুকু প্রয়োজন ওইটুকু দেখা যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা যাই। আমরা কোথায় যাব এখন? আমরা এখন যাব হচ্ছে আপনার গতিশক্তিতে। ঠিক আছে, মনে করেন একটা বস্তুকে আমি এই এক্সিসকে কেন্দ্র করে ঘোরাচ্ছি, তো ঘুরালে কি হচ্ছে দেখেন তো, তার কি একটা মানে ঘূর্ণন গতিশক্তি আছে, সেই ঘূর্ণন গতিশক্তি বা ঘূর্ণন বেগ আছে, সরি, সেই ঘূর্ণন বেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, ওমেগা দ্বারা প্রকাশ করতেছি। এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই কেন্দ্র থেকে, ঠিক আছে, কেন্দ্র থেকে এই জিনিসটা ভালোভাবে খেয়াল করেন, কেন্দ্র থেকে এই বিন্দুর ডিস্টেন্স যাই হোক না কেন, এই বিন্দুর কিন্তু বেগ এইটাই। ঠিক আছে, মানে কৌণিক বেগ এটাই। আবার কেন্দ্র থেকে এই বিন্দুর ডিস্টেন্স যাই হোক না কেন, এই বিন্দুর কিন্তু বেগ এইটাই, মানে একই বেগ হবে পুরো বস্তু জুড়ে সবখানে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় আপনার ঘটনা, এটা কি সব জায়গায় আপনার এই ওমেগা বা কৌণিক বেগটা সেম। কিন্তু আপনি যখন গতি শক্তি হিসাব করতে যাবেন, আপনি কি হিসাব করতে যাবেন, যখন গতি শক্তি হিসাব করবেন তখন কিছু চেঞ্জ আসবে। কিভাবে চেঞ্জ আসবে ভাইয়া দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে আপনার M1 ভর, এইটা M2 ভর, এটা M3 ভর। ঠিক আছে, আমি যে কোনো তিনটার জন্য করে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, তো মনে করেন M1 এর জন্য আমার গতিশক্তিটা আসবে হচ্ছে E1। ঠিক আছে, M2 এর জন্য গতিশক্তি আসবে E2, আর M3 এর জন্য গতিশক্তি আসবে E3। ঠিক আছে, তো আমি তিনটা গতিশক্তি বের করি, দেখি E1 কত আসবে। তো আমরা কি জানি গতিশক্তি সূত্রটা কি, গতিশক্তি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। ঠিক আছে, তো আমি যখন E1 এর জন্য করতেছি তার মানে তো আমি এটার জন্য করতেছি, তাই না? তার মানে এখানে কি m এর জায়গায় কি আসবে, M1 আসবে, আর v এর জায়গায় কি আসবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এখন দেখেন, আপনারা হচ্ছে যে গতিশক্তি একটা চ্যাপ্টারে ছিল, আগের চ্যাপ্টারে আপনারা দেখে আসছিলেন v ইকুয়াল টু কি ওমেগা ইন্টু আর, এটা কিন্তু আপনারা আগের চ্যাপ্টার থেকে দেখে আসছিলেন, অথবা অনেকে তরঙ্গের চ্যাপ্টারও এই জিনিসটা পাবেন। ঠিক আছে, সেখান থেকে আপনারা কি সূত্র জানেন, v ইকুয়াল টু ওমেগা। তো আমরা কি জানি, এই যে হাফ ইন্টু m ইন্টু ভি M1, এটা সরি v এর মান কত, v ইকুয়াল টু ওমেগা না, তাহলে ওমেগা ইন্টু আর। আরটা কি বুঝে, আরটা বুঝে হচ্ছে অক্ষ থেকে তার যেই দূরত্ব। তো M1 এর কি অক্ষ থেকে দূরত্ব হচ্ছে R1। ঠিক আছে, তো ওর অক্ষ থেকে যেই দূরত্ব, M2 কিন্তু অক্ষ থেকে দূরত্ব সেম না, আবার M3 কিন্তু অক্ষ থেকে দূরত্ব সেম না, সবার ক্ষেত্রে কিন্তু আলাদা। তাহলে ওর ক্ষেত্রে কি আসবে, R1 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আসতেছে দেখেন, হাফ ইন্টু M1 ইন্টু ওমেগা স্কোয়ার R1 স্কোয়ার, এটা আসলো কি E1। তো অনুরূপভাবে আমি যদি হিসাব করি তাহলে দেখেন, ভাইয়া কিন্তু আগেই বলছি, হিসাব যদি করি E2 এর বেলায় কি আসবে, M1 এর জায়গায় আসবে M2, আর ওমেগা কিন্তু সবার বেলায় সেম, সবগুলা কোনার বেলায় ওমেগা সেম। ঠিক আছে, কারণ একটা দৃঢ় বস্তুকে আমি যখন ঘুরাবো তখন তার প্রত্যেকটা পয়েন্ট ওই একই বেগে ঘুরতে থাকবে। ঠিক আছে, যেহেতু একটা দৃঢ় বস্তু। ঠিক আছে, তাহলে কি ওমেগাটা সেম থাকবে, তাহলে M2 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু মনে করেন এই M2 এর দূরত্বটা হচ্ছে R2। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কত, R2 হোল স্কোয়ার। অনুরূপভাবে E3 আপনি পাবেন কি, হাফ ইন্টু M3 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু R3 স্কোয়ার। এভাবে যদি আপনি হাজার খানেক করেন, হাজার খানেক মান পাবেন। আশা করি বুঝতে পারছেন। ভাইয়া কি চেষ্টা করতেছি, আমরা আগের দিন হচ্ছে জড়তার ভ্রামক বের করছিলাম, আর আজকের আমাদের লক্ষ্য হচ্ছে যে একটা বস্তু যখন ঘুরবে তখন তার মধ্যে টোটাল যেই গতিশক্তিটা আছে সেটা কত হবে সেটা বের করা। তো সেটা বের করার জন্য আমি হচ্ছে যে ধরে নিলাম যে এখানে আলাদা আলাদা অনেকগুলো বিন্দু আছে, তার মধ্যে আমি যে কোনো তিনটা বিন্দুর আপনার হচ্ছে গতিশক্তিটা বের করলাম। ঠিক আছে, তারপর আমার কাজ কি, আমার যদি তিনটা বিন্দু থাকে, তিনটা বিন্দুর যেই গতিশক্তি সেটা যোগ করব। আমার যদি 1000 বিন্দু থাকে, 1000 বিন্দুর গতিশক্তি যোগ করব।
তো আমাদের টার্গেট হচ্ছে এখন এটা দিয়ে আমরা সবগুলা বিন্দুকে কি করে ফেলবো, যোগ করে ফেলবো। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি আপাতত যে আমাদের 3টা বিন্দুই আছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি যোগ করি তাহলে ই ইকুয়াল টু কত দাঁড়াবে, ই ইকুয়াল টু দাঁড়াবে E1 প্লাস E2 প্লাস E3। আমার লেখা যদি বেশি ছোট হয়ে যায় আপনারা একটু আমাকে জানাবেন যে ভাই আপনার লেখাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে ভাই আবার বড় করে লিখবো। হাফ ইন্টু M1 ইন্টু ওমেগা স্কোয়ার R1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু নিচে নিচে লিখি ভাইয়া, এই যে M2 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু R2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু M3 ইন্টু ওমেগা স্কোয়ার R3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, যদি আরও অনেক থাকে আপনাদের আরও অনেক লিখবেন, সমস্যা নেই। তো এখন দেখেন জিনিসটা থেকে আমরা কি দেখি, হাফ 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 সবগুলা কিন্তু কমন, ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার সবগুলা কিন্তু কমন, তার মানে কি হাফ ওমেগা স্কোয়ার আমি চাইলেই কমন নিয়ে ফেলতে পারতেছি। তারপরে আবার দেখেন এখান থেকে কি দেখতেছি, M1 R1 স্কোয়ার। ঠিক আছে, কি রইল M1 R1 স্কোয়ার প্লাস হচ্ছে M2 R2 স্কোয়ার প্লাস হচ্ছে M3 R3 হোল স্কোয়ার প্লাস মনে করেন ডট 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 দিলাম। 3টা হলে এই পর্যন্তই শেষ, আরও এক্সট্রা নিলে আরও বেশি। ঠিক আছে, তো এখন যদি এইটার দিকে আপনারা খেয়াল করেন, আমরা অলরেডি কি জানি, আই ইকুয়াল টু কি MR স্কোয়ার জানি না, এটা কি যদি একটা বিন্দুর জড়তার ভ্রামক হয় সেটার জন্য। আবার যদি অনেকগুলা বস্তু একসাথে বা অনেকগুলা বিন্দু একসাথে থাকতো সেই ক্ষেত্রে কি হইতো, সামেশন অফ MI RI স্কোয়ার হইতো না। মানে হচ্ছে কি আপনার যখন M এর মান 1 তখন R এর মান 1, তার মানে সেই ক্ষেত্রে কত আসতো M1 R1 স্কোয়ার, M এর মান যখন 2 R এর মান 2 সেই ক্ষেত্রে কত আসতো M2 R2 স্কোয়ার, এভাবে আসতো না, প্লাস ডট ডট ডট। তো দেখেন আপনার কিন্তু এই জিনিসটা এরকমই আসছে, এরকম একটা রাশি আসছে না, তার মানে এই জিনিসটা আপনাকে কি প্রকাশ করতেছে, এই জিনিসটা কিন্তু আপনাকে জড়তার ভ্রামকটা প্রকাশ করতেছে বা আইটা প্রকাশ করতেছে। তাহলে আপনি এটাকে কি লিখতে পারেন, হাফ ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আই, বা সুন্দর করে লিখলে হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তার মানে একটা বস্তু যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকে, এটা কিন্তু কোন ক্ষেত্রে, ঘূর্ণনশীল অবস্থায় থাকা বস্তুর ক্ষেত্রে, একটা বস্তু যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকে তখন তার মধ্যে টোটাল যে গতিশক্তিটা থাকবে সেটা হচ্ছে হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার, যেখানে আইটা কি, আইটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক বের করার সূত্র কি আমরা জানি, এবং এক একটা বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক এক একভাবে বের করতে হয়, এটা ভাইয়া গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, আশা করি আপনাদের নোটের মধ্যে আছে জিনিসটা। আর হচ্ছে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, কৌণিক বেগ হয়তো এইভাবে না দেওয়া থাকবে, ওই যে আপনাদেরকে সূত্র দেখালাম যে ভি ইকুয়াল টু ওমেগার, হয়তো আপনাকে ভি দেওয়া থাকবে আর দেওয়া থাকবে, আপনি ওমেগাটা এইভাবে বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইটা গেল, আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ না বুঝতে পারলে ভাইকে একটু জানান, ভাইয়া তাহলে আরেকবার বলে দিব তাড়াতাড়ি করে। ঠিক আছে, কই কেউ কে আছেন, ভাইকে জানান যে ভাই বুঝতে পারছি বা বুঝি নাই, কিছু একটা জানান। ব্যাটলস অফ বায়োলজি কোথায় গ্রুপটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা আমি কি বলছি? ক্লিয়ার ভাই, ওকে ফাইন, বুঝতে পারছি, থ্যাংক ইউ। যদি বুঝতে পারেন তাহলে ভেরি গুড। তো এখন একটা জিনিস দেখেন, একটু মুছে দিচ্ছি ভাই, হ্যাঁ আশা করি তোলা হয়ে গেছে। তো এখন একটা জিনিস দেখেন, আমাদের কি আসলো, ই হচ্ছে গতিশক্তি, গতিশক্তি ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমার যদি কৌণিক বেগটা, কৌণিক বেগের মান যদি 1 হয়, ঠিক আছে, কৌণিক বেগের মান যদি কত হয়, 1 হয়, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, আই ইকুয়াল টু 2e দাঁড়াচ্ছে। ঠিক আছে, তার মানে একক কৌণিক বেগে যদি কোনো একটা বস্তু ঘূর্ণনশীল থাকে, একক কৌণিক বেগে যদি কোনো একটা বস্তু ঘূর্ণনশীল থাকে, তাহলে তার যে জড়তার ভ্রামক সেটা কি হবে, সেটা তার টোটাল গতিশক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, আমরা এটা বলতে পারি। তো আপনাকে যদি কখনো বলে দেয় যে একটা বস্তু হচ্ছে, মনে করেন যে একটা বস্তু আপনার টোটাল গতিশক্তি দেওয়া আছে একটা সামথিং, একটা মনে করেন 20 দেওয়া আছে, ঠিক আছে, টোটাল গতিশক্তি দেওয়া আছে 20, তো এখন আপনাকে বলছে যে সে সমকৌণিক বেগে গতিশীল। ঠিক আছে, এখন তার জড়তার ভ্রামক কত, আপনি তখন ডাইরেক্ট হচ্ছে আই ইকুয়াল টু 2e তে ফেলে দিবেন, কাজ শেষ। ঠিক আছে, তো এগুলা দিয়ে হচ্ছে সাধারণত এটা দিয়ে আপনার ভার্সিটিতে আসে, খুব কম আসে এই সূত্র, বাট এগুলো হচ্ছে মেডিকেল বা এই জাতীয় কিছু, মনে করেন যেখানে হচ্ছে একদম সংক্ষেপে উত্তর চাচ্ছে সেখানে এই জাতীয় ট্রিকি জিনিসগুলো আসে, তেমন কিছু না। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন জিনিসটা কীভাবে আসছে। তো এটা গেল। তো এখন ভাইয়া একটা জিনিস আপনাদেরকে একটু দেখাইতে চাই, আপনাদের এই টাইপের অঙ্ক আসতে পারে, যে
মনে করেন একটা ফুটবল, ঠিক আছে, একটা ফুটবল কি করতেছে, মনে করেন মাটি দিয়ে গড়াচ্ছে, ঠিক আছে, মাটি দিয়ে গড়ে সে এখান থেকে এই পর্যন্ত আসছে, হ্যাঁ। তো এখন আমাকে যদি বলে যে তার মধ্যে মোট শক্তি কত, ঠিক আছে, এখানে আমরা দুইটা ভুল করি। আগে আমরা যখন ক্লাস 9-এ পড়ছি তখন হচ্ছে আমাদের ঘূর্ণন শক্তি সম্পর্কে তেমন কিছু বলা ছিল না। তো আমরা কি করতাম, যে আমরা ভাবতাম যে সে যেহেতু একটা বেগে গতিশীল আছে, তার মানে তার মধ্যে যেই বেগটা আছে সেটা হচ্ছে টোটাল একটা গতিশক্তি, সেটা কত হবে, 12 mv², ঠিক আছে, ঠিক আছে, এটা ভালো কথা, এটা কি তার রৈখিক গতিশক্তি, এটা কি তার রৈখিক গতিশক্তি। কিন্তু সে যখন ঘুরতেছে তখন একটা জিনিস খেয়াল করেন তো আপনারা, এখন তো এটা শিখলেন, তখন একটা জিনিস খেয়াল করেন, সে একই সাথে কি রৈখিক দিকে সরণ অতিক্রম করছে, তার মানে তার রৈখিক একটা গতিশক্তি আছে অবশ্যই। আবার সে কি প্রতি মুহূর্তে সে কি ঘুরতেছে না, তার মানে কি তার মধ্যে একটা ঘূর্ণন শক্তিও আছে। তার মানে একটা ফুটবল হোক বা একটা গাড়ি হোক বা একটা কিছু হোক, গাড়ির চাকা, ঠিক আছে, বা একটা মনে করেন কোনো কিছু উপর থেকে আমি গড়ায় দিলাম টেনিস বল, তাহলে তার মধ্যে আপনি কি কি পাবেন, তার মধ্যে অবশ্যই আপনি দুইটা জিনিস পাবেন এখন থেকে, যে একটা হচ্ছে রৈখিক গতিশক্তি, আরেকটা পাবেন কি প্লাস আপনি পাবেন হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, ঠিক আছে, ঘূর্ণন গতিশক্তি। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি রৈখিক গতিশক্তিটা কিভাবে পাবেন, 12 mv², আপনাকে হয়তো বা বেগ দেওয়া থাকবে। আর হচ্ছে ঘূর্ণন গতিশক্তিটা কিভাবে পাবেন, 12 I⍵²। মাত্র এই সূত্রটা শিখলেন আপনারা, ঠিক আছে। তো আপনাদেরকে এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আসতে পারে, অনেকভাবে আসতে পারে, ভাইয়া চেষ্টা করবো একটা দুইটা দেখায় দেওয়ার জন্য সামনে। জাস্ট এই জিনিসটা বুঝে রাখেন যে এখানে কিন্তু একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে, যে রৈখিক দিক বরাবর তার সরণ হচ্ছে, রৈখিক বেগ আছে, তার মানে হচ্ছে তার মধ্যে কি রৈখিক গতিশক্তি হবে, এবং অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু ঘুরতেছে, তার ঘূর্ণনের জন্য কি হবে, এখানে ঘূর্ণন শক্তি হবে। তো তার যদি টোটাল গতিশক্তি বের করতে বলে, আপনি শুধু ঘূর্ণন গতিশক্তি বের করলে হবে না, শুধু রৈখিক গতিশক্তিও বের করলে হবে না, দুইটাই কিন্তু একসাথে করা লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে যে আমার কথা ছিল। তো এটা রইল। এখন আমরা একটু সামনের দিকে যাই, দেখি সামনে আমাদের কি পড়া আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ তো হয়ে গেছে, আমাদের হচ্ছে দুইটা উপপাদ্য ছিল, জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য ছিল। তো আমরা উপপাদ্যগুলো করব। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, ঠিক আছে, ওই যে দেখলেন না 12 I⍵² এই অঙ্কটার মধ্যে কিভাবে আসে আমি আপনাদেরকে একটু বলি। 12 mv² প্লাস 12 I⍵², এই যে এই আইটা না, এই আই কিন্তু আপনি সবসময় I = mr² দিয়ে বের করতে পারবেন না, এটা মনে রাখবেন। এটা কিন্তু একটা বিন্দুর ক্ষেত্রে, ঠিক আছে, একটা বিন্দু যদি একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরে, সেই ক্ষেত্রে হচ্ছে I = কত, mr²। এটা এমনও হতে পারে কোনো বিন্দু বস্তু না, এটা এমন হতে পারে যে একটা চারকোনা বাক্স। একটা চারকোনা বাক্সের ক্ষেত্রে আপনাদের কি হয়, চারকোনা বাক্সের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা জানি না, চারকোনা বাক্সের ক্ষেত্রে তার যে জড়তার ভ্রামকটা হয় সেটা হচ্ছে যে I = m/12 ডিভাইডেড বাই L² + B²। তো দেখেন, আপনি যখন হচ্ছে এটা আপনি প্রুফ করে বের করতে পারবেন, কিন্তু আপনাকে যখন এরকম অঙ্ক দিবে আপনি তো সেখানে এই প্রুফগুলো বের করতে পারবেন না। তো ভাইয়া কিন্তু গত ক্লাসে এই জিনিসগুলো লিখে দিছি, কোনটার জড়তার ভ্রামক কেমন হবে, ঠিক আছে। একটা চারকোনা বস্তুকে যদি ঘুরান সেক্ষেত্রে কিন্তু এটা হবে তার জড়তার ভ্রামক। তো এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে, এই জিনিসগুলো ডাইরেক্ট এখানে ইউজ করতে হবে, আপনাকে ভ্যালু দেওয়া থাকবে, আপনি এইগুলো ডাইরেক্ট ইউজ করবেন, ঠিক আছে। তো বলে দিলাম। আচ্ছা, এটা গেল। তো আমরা হচ্ছে জড়তার ভ্রামক সংক্রান্ত কিছু উপপাদ্য আছে, সেগুলো এখন আস্তে আস্তে দেখব, ঠিক আছে। কিছু না, আসলে দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো আমরা শুরুতে দেখি কারো কিছু বলার আছে কিনা। আমরা শুরুতে আপনার লম্ব অক্ষ উপপাদ্যটা দেখব। ঝাপসা হয়ে গেল মানে দেখা যাচ্ছে না, রৈখিক, হ্যাঁ, ভেরি গুড, একজন উত্তর দিছিলেন, শুভদাস। আচ্ছা, কে যেন লিখছেন ঝাপসা হয়ে গেল, এখন কি ঝাপসা আছে নাকি ঠিক আছে দেখেন তো একটু ভাইয়া। কই পোলাপান কই আছে না নাই, কথা বলে না কেন, দেখে তো যাচ্ছে আছে মনে হচ্ছে, ঠিক, হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ভাই, একটু মাঝে মধ্যে জানাবেন যে ক্লিয়ার আছে না ভুল আছে নাকি ক্লিয়ার নাই, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। হ্যাঁ, লম্ব অক্ষ উপপাদ্য। তো উপপাদ্যটা ভাই পরে দেখাই, আগে হচ্ছে যে আপনাদেরকে আমি প্রুফটা দেখাই। হ্যাঁ, প্রুফটা থেকে আমরা উপপাদ্যটা পড়বো, তাহলে আমাদের জন্য আমার মনে হয় সহজ হবে, ঠিক আছে। তো লম্ব অক্ষ উপপাদ্য, তো
তো মনে করেন আপনাকে আমি করলাম কি একটা প্লেন দিয়ে দিছি বা একটা কাগজ দিয়ে দিছি, ঠিক আছে, কাগজটা কেমন, এইটা হচ্ছে আপনার কাগজ, ঠিক আছে। তাহলে আপনি সবসময় কিন্তু দেখবেন কাগজের কি থাকে, একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, ঠিক আছে। তাহলে এখন মনে করেন আমি এই জায়গাটা মুছে দিলাম, তার মানে কি একই সমতলে আছে, কাগজ মানে কি একটা সমতলে আছে। তো একটা সমতলে কি দৈর্ঘ্য বরাবর আমি এক্স অ্যাক্সিস ধরলাম আর প্রস্থ বরাবর আমি ওয়াই অ্যাক্সিস ধরলাম। দেখেন তো দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর যেই দুইটা অ্যাক্সিস আমি ধরছি এই দুইটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এগুলো আপনারা জানেন। এখন সেইটার সাথে যদি আমি লম্বভাবে আরেকটা অ্যাক্সিস ধরি, সেটা কি আসবে, সেটা হচ্ছে কি জেড অ্যাক্সিস আসবে। সেটা কি কাগজের তলের বাহিরে কিন্তু, ঠিক আছে, কাগজের যেই সমতল সেটার সাথে যেইটা লম্ব হবে সেটা কিন্তু কাগজের তলের বাহিরে বা কাগজের তলের সাথে কি হবে, লম্ব হবে, ঠিক আছে। মনে করেন আমার বোর্ডের এই কোণাটা এক্স অ্যাক্সিস, এই কোণাটা ওয়াই অ্যাক্সিস, তাইলে আমার জেড অ্যাক্সিসটা কোনটা হবে, এই যে এটার সাথে যে লম্বভাবে মার্কারটা রাখছি, আচ্ছা এটার সাথে এখানে যে লম্বভাবে মার্কারটা রাখছি এটা কিন্তু আমার জেড অ্যাক্সিসটা হবে, অর্থাৎ বোর্ডের সাথেও লম্ব হবে, মানে বাকি দুটো অ্যাক্সিসের সাথে সে লম্ব পজিশনে থাকবে, ঠিক আছে। তো এখন এটা যদি হয় ঘটনা, এখন আপনি দেখেন আমি যদি আপনাকে তো যদি কোনো কিছু জড়তার ভ্রামক বের করতে বলি, আপনাকে একটা এক্সিস দেওয়া লাগে, বলতে হয় যে এই এক্সিসের থেকে ওর ডিস্টেন্স এতটুকু, তো আপনি তারপরে হচ্ছে যে কি বের করবেন, ওর জড়তার ভ্রামক বের করবেন। তো এখন দেখেন আমি মনে করেন যে আপনাকে এক্স এক্সিস থেকে, ঠিক আছে, কোন এক্সিস থেকে, এক্স এক্সিস থেকে, আচ্ছা আপনাদেরকে বইয়ের মতো করে চিত্রটা আঁকাই, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা পরবর্তীতে মিলাই নিতে পারবেন। এই যে বইয়ে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে তিনটা যে লম্ব বোঝা যায়। তো এখন দেখেন মনে করেন এক্স এক্সিস থেকে আপনাকে হচ্ছে যে একটা বিন্দুর বা একটা পয়েন্টের দূরত্ব দেওয়া আছে কত, r1, আচ্ছা এটাকে x1 দিই, x1 না y1 দিই, ঠিক আছে, বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবে দিচ্ছি। তো একটা বিন্দুর দূরত্ব দেওয়া আছে এটা। তো আপনাকে যদি আমি বলি যে এক্স এক্সিসের সাপেক্ষে ওর যে জড়তার ভ্রামক সেটা বের করো, তো আপনি কি করবেন, আই এক্স হচ্ছে ওর জড়তার ভ্রামকটা ধরলাম, তাহলে হচ্ছে কত আসবে, ওর ভর যদি m হয়, তাহলে m ইন্টু কত, y1 স্কোয়ার, কারণ কি আমরা কি জানি আই এম আর স্কোয়ার, ঠিক আছে, আই ইকুয়াল টু কত, এম আর স্কোয়ার, এটা আমরা জানি। আর যেহেতু বিন্দু বস্তু বলছি তার মানে কি ডাইরেক্ট এম আর স্কোয়ার সূত্র ফেলতে পারবো, আর এর মান কত, y1 এখানে, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে আমি যদি আপনাকে বলি ওয়াই এক্সিসের সাপেক্ষে ওর যেই জড়তার ভ্রামক সেটা বের করেন, তো আপনি করবেন কি এইটুকু ডিস্টেন্সকে আপনাকে মনে করেন দেওয়া আছে কত, x1, ঠিক আছে, এটার থেকে লম্ব দূরত্ব এটা হচ্ছে x1, তো আপনি তখন কি করতে পারবেন, ওয়াই থেকে ওর দূরত্ব বের করতে পারবেন বা ওর জড়তার ভ্রামক বের করতে পারবেন, আই ওয়াই ইকুয়াল টু কত, m ইন্টু x1 স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আপনার প্রতি আমার কোশ্চেনটা হচ্ছে এই জেড এক্সিস থেকে ওর যেই জড়তার ভ্রামকটা সেটা কত, ঠিক আছে, আমি জানতে চাইছি কি জেড এক্সিস থেকে ওর যে জড়তার ভ্রামক আসছে সেটা কত। তো জেড এক্সিস থেকে যদি ওর জড়তার ভ্রামক জানতে হয় তা আমি তো ওর ভর m অলরেডি জানি, আমার খালি কি বের করতে হবে, জেড এক্সিস থেকে ওর যেই দূরত্বটা সেই দূরত্বটা বের করতে হবে বা লম্ব দূরত্বটা বের করতে হবে। তো জেড এক্সিস থেকে ওর যেই লম্ব দূরত্ব সেটা তো এইটা, তাই না। তো এখন একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন যে এইটা আর এইটা কিন্তু পরস্পর কি, এই যে এই দুজন পরস্পর লম্ব, এই দুজন পরস্পর লম্ব, আবার এই দুজনও পরস্পর লম্ব, ঠিক আছে। তার মানে এরা কি তৈরি করবে, আবার দেখেন তো এই জিনিসটা কি একটা লম্ব দূরত্ব না, এই ওয়াই অ্যাক্সিস থেকে এই জিনিসটা একটা লম্ব দূরত্ব, তার মানে কি লম্ব দূরত্ব হলে মানে কি এটাও কিন্তু লম্ব, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বোঝা গেছে। তার মানে কি আপনি এখানে চাইলেই পিথাগোরাসের উপপাদ্য ফেলতে পারেন, ঠিক আছে। তো দেখেন এইটা y1 হইলে এই অংশটাও কিন্তু y1, ঠিক আছে, আর এটা x1 আমরা জানি। তা আমার বের করতে হবে কি এই অংশটা, তো এই জায়গাটা মনে করেন ও, আমার বের করতে হবে কি এই ও এ, আমার বের করতে হবে এই ও এ অংশটা। তো ও এ অংশটা যদি আমি বের করতে চাই তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল টু কত আসবে আপনার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে আপনার ও এর মান কত, ও এ ইকুয়াল টু কত আসবে, ও এ ইকুয়াল টু, আচ্ছা ও স্কোয়ারের মান কিন্তু আমার ডাইরেক্ট এইটা আসছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এইটুকু। তো ও স্কোয়ারের মান যদি এইটা আসে তাহলে আমি যদি জেড অ্যাক্সিসের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে আই জেড কত আসবে, আই জেড ইকুয়াল টু এম ইন্টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এরকম আসবে না। তো x1 স্কোয়ার মানে কত, m ইন্টু x1 স্কোয়ার, মানে এই জিনিসটা গুণ করে দিচ্ছি, প্লাস m ইন্টু y1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আবার দেখেন m ইন্টু x1 স্কোয়ার মানে কত, iy, আর m ইন্টু y1 স্কোয়ার মানে কত, ix, ঠিক আছে। এটা কোন ক্ষেত্রে ভাই বের করলাম, এটা বের করলাম হচ্ছে আপনার বিন্দু বস্তুর ক্ষেত্রে। এখন দেখেন বিন্দু বস্তুর ক্ষেত্রে আমি কি দেখলাম, বিন্দু বস্তুর ক্ষেত্রে আমি এমন পেলাম যে কোনো একটা, দেখেন এই আইজেডটা কি এই দুইজনের উপর বা এদের দুইজনের সমতলের উপর কি লম্বভাবে আছে না, তার মানে কোনো একটা সমতলের উপর বা কোনো একটা সমতলে যদি দুইটা এক্সিস পরস্পর লম্বভাবে থাকে এবং তাদের সাথে লম্ব বরাবর যদি আরেকটা এক্সিস থাকে
তাহলে এখন দেখেন যদি ওই লম্ব এক্সিসের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক বের করতে হয়, তাহলে ওই লম্ব এক্সিসের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা বের করব সেটা কিন্তু এই সমতলে উপস্থিত দুইটার যে জড়তার ভ্রামক সেটার যোগফলের সমান হয়। কথা কি বুঝতে পারছেন? আবার বলি ভাইয়া, মনে করেন কোনো একটা সমতলে উপস্থিত আছে দুইটা এক্সিস, একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস, তাদের সাপেক্ষে আপনি যদি দুইটা জড়তার ভ্রামক কিন্তু ইজিলি বের করতে পারবেন, ঠিক আছে? তো দুইটা জড়তার ভ্রামক যদি জানেন, তাহলে আপনাকে যদি বলে যে এই সমতলের সাথে বা এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের সাথে লম্বভাবে যে এক্সিসটা আছে সেই এক্সিসের সাথে যেই জড়তার ভ্রামক হবে সেটা যদি বের করতে বলে এই বিন্দু বস্তুটার ক্ষেত্রে, তাহলে আপনি কি করবেন? আপনি জাস্ট এই সমতলের দুইটা, এই যে দেখেন সমতলের দুইটার যে জড়তার ভ্রামক সেটা যোগ করে দিবেন, তাহলেই হচ্ছে কি আপনি এদের সাথে লম্ব বরাবর যেই জড়তার ভ্রামক সেটা ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন দেখেন আপনাদের বইয়ের মধ্যে এখন সুন্দরভাবে জিনিসটা বলছে। কিভাবে বলছে ভাই একটু পড়ে শোনাই। মানে এটা হচ্ছে আপনাদের লম্ব অক্ষ উপপাদ্যের প্রমাণ, ঠিক আছে? এটা বিন্দু বস্তুর ক্ষেত্রে করছি ভাইয়া, আপনাদেরকে একটু পরে পূর্ণ বস্তুর ক্ষেত্রে দেখাবো, সেমই আসবে, কিন্তু বিন্দু বস্তুর ক্ষেত্রে এটাই। তো দেখেন কোন সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, এই যে দেখেন ভাইয়া চিত্রটা ভালো করে আঁকি, এই যে দেখেন কোন সমতল পাতের তলে, এই যে এটা হচ্ছে মনে করেন আপনার একটা সমতল পাতের তল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনার সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, এই যে দেখেন এই দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষের সাপেক্ষে লম্বভাবে লম্ব অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামকদের সমষ্টি হবে। আচ্ছা দেখেন এই দুইটা অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? লম্বভাবে কোন অক্ষটা আছে? এটা না, এই জেড অক্ষ। তো এই জেড অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা হবে সেটা কি হবে? এই যে এই অপর দুইটা জড়তার ভ্রামক আছে, এই যে দুইটা জড়তার ভ্রামক আছে সেই দুটার যোগফলের সমান হবে। আপনাকে এইটাই বলছে, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু আমরা মাত্র প্রুফ করে বের করলাম। তো এখন দেখেন আপনারা বইয়ের ভাষার সাথে এটা একটু জাস্ট মিলাই নেবেন, তাহলে দেখবেন হয়ে যাবে, ঠিক আছে? আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছেন। তো এখন দেখেন আমি যদি বিন্দু বস্তু না নিয়ে আমি অনেক বড় একটা বস্তু নিতাম, তাইলে কি হইতো? মনে করেন এটা যদি অনেক বড় একটা বস্তু হইতো, ঠিক আছে? তাহলে কি হইতো? এখানে অসংখ্য ভর হইতো না? মানে হচ্ছে আপনি ধরেন তখন এক্স এক্সিসের জন্য করলেন, তখন এখানে কি M1 এর জন্য একবার করা লাগবে, M2 এর জন্য করা লাগবে, M3 এর জন্য করা লাগবে, এরকম অসংখ্য করা লাগবে না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে কিন্তু আমরা এমন করতাম যে মনে করেন এটা এইভাবে দিতাম সামেশন অফ MI/YI স্কোয়ার, আর সামেশন অফ কি দিতাম? MI/XI স্কোয়ার। ওই ক্ষেত্রে কিন্তু এইভাবে হইতো, ঠিক আছে? এভাবে বড় বড় মানগুলো আমরা ক্যালকুলেশন করতাম ওই যে আগের থিওরি অনুযায়ী। তাহলে আপনার এইখানে কি আসতো? এখানে আপনার বড় বস্তুর ক্ষেত্রে কি আসতো? একদম ডাইরেক্ট আসতো যে সামেশন অফ MI, এই যে এখানে কি আসতো? আপনার XI আসতো, কারণ আপনার তখন ফিক্সড না। এখানে আসতো YI, তাহলে আপনার কি আসতো? সামেশন অফ MI ইন্টু XI স্কোয়ার প্লাস YI স্কোয়ার, ঠিক আছে? এইভাবে আসতো জিনিসটা। তো এইভাবে যদি জিনিসটা আসতো তাহলে কত আসতো? সামেশন অফ MI/XI হোল স্কোয়ার প্লাস সামেশন অফ MI/YI হোল স্কোয়ার। তো এটা যদি আসতো, আবার দেখেন সামেশন অফ MI/XI মানে কত? IY, আর সামেশন অফ MI/YY মানে কত? IX, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? লাস্ট আরেকবার বলি যে কোনো একটা সমতলে উপস্থিত দুইটা এক্সিসের থেকে আমরা যদি দুইটা জড়তার ভ্রামক জানি বা জানতে পারি, সেখান থেকে আমরা কি করতে পারবো? এই সমতলের সাথে লম্ব বরাবর যেই এক্সিস আছে এবং তার সাপেক্ষে ওই একই বস্তুর বা একই বিন্দু বস্তুর যে জড়তার ভ্রামক হবে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে? এই দুইজন যে জড়তার ভ্রামক সেটা যদি আমি যোগ করে দিই, তাহলে তাদের সাথে লম্ব এক্সিস বরাবর ওইটার সাপেক্ষে যে জড়তার ভ্রামক হবে সেটা বের হয়ে আসবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে যে আপনাদের ছিল লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্যে জড়তার ভ্রামক নির্ণয়। যদি বুঝতে পারেন ভাইয়াকে একটু জানান, কষ্ট করে একটু দ্রুত জানান, তাইলে আমি সামনের উপপাদ্যে চলে যাব, নাইলে এটা আরেকবার বলবো প্রয়োজনে, সমস্যা নেই। একজন কি লিখছেন? √/(x2 + y2) কি লিখছেন ভাইয়া? আমি বুঝতে পারিনি ঠিক ভালোভাবে। ক্লিয়ার ভাইয়া? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ক্লিয়ার যদি হয় খুবই ভালো। তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যে যাব, ঠিক আছে? আশা করি জিনিসটা কিন্তু বুঝতে পারছেন, আশা করি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে। এটা কিন্তু জড়তার ভ্রামক নির্ণয় করার বিভিন্ন কৌশল শিখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? কিছু জিনিস মুখস্থ করা লাগবে, কিছু জিনিস বোঝা লাগবে, তো সবগুলা মিলে জিলেই আমাদের বুঝতে হবে। তো এখন আমরা কি শিখব? সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে? এইগুলা দিয়ে কিন্তু অনেক ভালো ভালো ম্যাথ আসে, ঠিক আছে ভাইয়ারা? তো একটু ভালোভাবে বুঝবেন জিনিসটা, হ্যাঁ? তো এখন আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য যখন দেখব, তখন
কি করতে হবে, আমি আবার আগেই প্রুফটা করি, তারপরে আপনাদেরকে বলবো। হ্যাঁ, তো মনে করেন একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুটার মাঝামাঝি এটা হচ্ছে তার ভর কেন্দ্র, ঠিক আছে। তো ভর কেন্দ্র দিয়ে হচ্ছে যে আমি একটা, আচ্ছা ভর কেন্দ্র দিয়ে না, মনে করেন আমাকে একটা এক্সিস দেওয়া আছে, কত, এ বি এক্সিস, ঠিক আছে। আমাকে কি দেওয়া আছে, একটা এ বি এক্সিস। এর সাপেক্ষে হচ্ছে যে এর কি করতে হবে, আপনার জড়তার আপনার জড়তার ভ্রামকটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এটা নির্ণয় করার জন্য আমরা ফার্স্টে কি করলাম, এইটার সমান্তরাল করে এইটার ভর কেন্দ্র দিয়ে আরেকটা এক্সিস টেনে নিলাম, ঠিক আছে, আরেকটা এক্সিস টেনে নিলাম। কারণ কি, এতক্ষণ আমরা সহজভাবে শিখছি কি, যে একটা জিনিস যদি এরকম থাকে, তার মাঝখানে যদি এক্সিস থাকে, চারপাশ দিয়ে R1 R2 R3 নিয়ে এইভাবে I = mr² এইভাবে করছি, তাই না। এখন তো দেখেন এটা একটু দূরে আছে, তো এটা দূরে থাকাতে একটু সমস্যা হয়েছে, তো এই সমস্যাটা আমরা দূর করতে চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এখন মনে করেন আপনাকে এইটা থেকে আপনাকে যেটা দেওয়া থাকবে, মানে এই ক্ষেত্রে আপনাকে যেটা দেওয়া থাকবে, যে ভর কেন্দ্র থেকে এটার যে দূরত্ব সেই এইচটা দেওয়া থাকবে, ঠিক আছে। ভর কেন্দ্র থেকে এটার দূরত্ব মনে করেন এইচ, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমি ফার্স্টে ধরে নিচ্ছি এটা একটা বিন্দু বস্তু। তো বিন্দু বস্তু যদি হয়, তাহলে মনে করেন বিন্দু বস্তুটা এইখানে আছে, তো এই কেন্দ্র থেকে এই বিন্দু বস্তুর ডিস্টেন্স কত, এক্স, ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে এই অক্ষের সাপেক্ষে, এই যে সিডি এক্সিসের সাপেক্ষে তার যেই জড়তার ভ্রামক হবে সেটা কত হবে, আইসিডি = কত, মনে করেন এটার ভর হচ্ছে এম, তাহলে কত আসবে, mx²। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো এখানে যদি বিন্দু বস্তু না হয়ে অনেক বড় একটা বস্তু হয়, যে বৃত্তাকার পথে এভাবে ঘুরতেছে, ঠিক আছে, এটা কিন্তু বৃত্তাকার পথ আঁকছে, এটা কিন্তু পুরো বস্তুটা আঁকি নাই আমি, ঠিক আছে, এটা কি আঁকছি, বৃত্তাকার পথ, আর বস্তুটা এখানে ছিল বিন্দু বস্তু। তো এখন মনে করেন বস্তুটা এত বড় হয়ে গেছে, ঠিক আছে, এরকম অনেকগুলা বিন্দু আছে এটার ভিতর। তো m1 m2 m3 করে যদি আমার সাম করতে হয়, তাহলে জিনিসটা কি আসবে, সামেশন অফ mi xi² এরকমই তো আসবে নাকি। তো এরকম যদি আসে, এখন দেখেন আমাকে তো এইটার সাপেক্ষে বের করতে বলেন, এটার সাপেক্ষে আমি আমার সুবিধা মতো করছি, ঠিক আছে, আমাকে তো বলছে এইটার সাপেক্ষে বের করতে, তাই না। তো এইটার সাপেক্ষে যদি বের করতে হয় আমার কি করতে হবে, দেখেন তো, এই যে এইটার থেকে টোটাল ডিস্টেন্সটা নিতে হবে না, এই যে এখান থেকে দেখেন, এইটার জন্য যখন নিছি তখন এখান থেকে এইটুকু ডিস্টেন্স নিছি, যখন এটার জন্য নিব তখন কি এটা থেকে টোটাল ডিস্টেন্স নিতে হবে, তার মানে কি এই এইচ আর এক্সটা কী হবে, যোগ করতে হবে। তাহলে হচ্ছে আমি যখন IAB বের করব, ঠিক আছে, আমি যখন IAB বের করব তখন আমার কি করতে হবে, সামেশন অফ, ঠিক আছে, আমরা এখন বিন্দু বস্তুর জন্যই ধরি, বিন্দু বস্তুর জন্য সুবিধা হয়, আর পরবর্তীতে এরকম আসে, এটা আপনারা দেখছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরও লিখতেছি সামেশন অফ এম, ঠিক আছে, সামেশন অফ mi, আর হচ্ছে আপনার দূরত্বটা কত, h+x² এরকম আসতেছে না ঘটনাটা, ঠিক আছে। আচ্ছা, h+xi ধরলাম, জান, মানে হচ্ছে যে এইচটা তো সেম সবার জন্য, কিন্তু xiটা সবার জন্য ডিফারেন্ট হচ্ছে। কারণ কি, এইখানে m1 এর জন্য যেই x হবে বা দূরত্বটা হবে, m2 এর জন্য দূরত্বটা হবে x2, m3 এর জন্য দূরত্বটা হবে x3, এই জন্য xi ধরছি ভাইয়া, ঠিক আছে। তাহলে এখন যেটা আসতেছে সেটা হচ্ছে ভাইয়া, এখান দিয়ে লিখি, না দেখা গেলে আমাকে জানাবেন, যে সামেশন অফ mi। তো এই জিনিসটাকে যদি আমরা একটু ইয়ে করি, a+b² সূত্র, a² + 2ab + b², তো এরকম দাঁড়াচ্ছে জিনিসটা। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমি আবার গুণ করে দিই, কত আসে, সামেশন অফ mi h² প্লাস সামেশন অফ mi * 2hxi প্লাস সামেশন অফ mi xi², ঠিক আছে। এটা হচ্ছে আমার আসলো আপাতত। দেখি তো কেউ কিছু বলতেছেন কি না, বা না বুঝলে কেউ জানাবেন যে ভাইয়া এই জায়গাটা বুঝতেছি না। দেখি, আসসালামু আলাইকুম, এতক্ষণ পরে সালাম দেয় কে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, আশা করি দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, তো এখন দেখেন এই জিনিসটাকে আমরা এখন ভেঙে লিখবো। হ্যাঁ, ভেঙে লিখে কীভাবে লেখা যায় দেখেন, সামেশন অফ mi, সামেশন অফ mi মানে কি, এখানে যতগুলা ভর আছে সবগুলা ভরের যোগফল না, সবগুলা ভরের যোগফলটা হচ্ছে সামেশন অফ mi। তো এই টোটাল জিনিসটার ভর যদি হয় m, বড় m যদি এই টোটাল জিনিসটার ভর হয়, তাহলে সামেশন অফ mi মানে কি, এই বড় mই হবে। তার মানে কত হবে, m ইন্টু কি হলো জিনিসটা, কি হবে, m ইন্টু h², ঠিক আছে। এটাকে লিখলাম, এটাকে একটু পরে লিখতেছি। আর সামেশন অফ mi xi² মানে কি, সামেশন অফ mi xi² মানে কিন্তু দেখেন আইসিডি কি, এই যে এই জিনিসটার যে ভরকেন্দ্র ছিল, ভরকেন্দ্রগামী যদি আমি একটা অক্ষ ধরে নিতাম,
মানে এইটার সমান্তরাল করে ভর কেন্দ্রগামী যদি আমি একটা অক্ষ ধরে নিতাম এবং সেটার জন্য যদি আমি একটা জড়তার ভ্রামক বের করতাম, সেটা আসতো কি আইসিডি ইকুয়াল টু সামেশন অফ এম আই এক্স আই স্কোয়ার। এটা কিন্তু আমরা শুরুতে করে আসছি। তাহলে সামেশন অফ এম আই এক্স আই স্কোয়ার মানে কি আইসিডি, বা হচ্ছে এই যে ভর কেন্দ্রগামী যদি কোনো একটা অক্ষ ধরে নেই, এটার প্যারালাল করে ভর কেন্দ্রগামী অক্ষ ধরে নেই, সেটার যেই জড়তার ভ্রামক হবে সেটা হচ্ছে আইসিডি। সেটা কোথা থেকে পাইছি? এই যে এখান থেকে এম আই এক্স আই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, আর এটার ক্ষেত্রে দেখেন এটা কি লেখছে, এটা লেখছে হচ্ছে 2h ইন্টু সামেশন অফ এম আই এক্স আই। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয় দেখেন, আমরা যখন এম আর স্কোয়ার থাকে তখন আমরা জিনিসটাকে কি বলি? জড়তার ভ্রামক বলি না? মনে রাখবেন একটা জিনিস, এম ইন্টু আর যখন থাকে তখন সেটাকে বলা হচ্ছে বলের ভ্রামক। কিসের ভ্রামক? বলের ভ্রামক। ঠিক আছে, দাঁড়ান আমি একটু দেখি বলের ভ্রামক। হ্যাঁ, আচ্ছা সরি, একটু ভুল বলছে, এটাকে বলে হচ্ছে ভরের ভ্রামক। হ্যাঁ, কিসের ভ্রামক? ভর ভ্রামক। আচ্ছা, এই জিনিসটা ডিটেলস আপনাদের বইতে নাই, আশা করি আপাতত লাগতেছে না, জাস্ট ভাইয়া একটু বলে দিব এটা কি ভরের ভ্রামক না। তো এখন দেখেন, আমরা যখন একটা জিনিসের ভর কেন্দ্র ধরে নিতেছি, ভর কেন্দ্র মানে কি? সমগ্র বস্তুর ভরটা ওই বিন্দু দিয়ে যায় বলে আমরা ধরে নিই। ঠিক আছে, যেমন ধরেন একটা বৃত্ত, বৃত্তের ভর কেন্দ্রটা কোথায় থাকে? বৃত্তের ঠিক কেন্দ্রে থাকে না? মানে আমরা ধরে নিই যে বৃত্তের সমস্ত ভরটা ওই কেন্দ্র দিয়ে যাচ্ছে। তো আমি যখন এই ভর ভ্রামকটা নিতেছি এম আর, এই যে এখানে দেখেন এম আই, এই যে এম আই ইন্টু এক্স আই, এই জিনিসটা কি এম ইন্টু আর, এই টাইপের না জিনিসটা? তাইলে এটা কি আমি ভর ভ্রামকটা যখন নিতেছি তখন একটা জিনিস দেখেন, ভর ভ্রামকটা কি এই কেন্দ্রগামী না? তো কেন্দ্র থেকে দেখেন পুরা ভরটাই কেন্দ্রের মধ্যেই আছে। তো পুরো ভরটা যদি কেন্দ্রের মধ্যে থাকে তাহলে এই যে এক্স আই মানে হচ্ছে কেন্দ্র থেকে ওর যেই দূরত্বটা সেটা কত? শূন্য হয়ে গেল না? তো কেন্দ্র থেকে যদি দূরত্বটা শূন্য হয়ে যায় প্রত্যেকটা বিন্দু বস্তুর, কারণ কি শূন্য কেন হলো আবার বলি, কারণ পুরা ভরটা ওই কেন্দ্রের মধ্যে পুঞ্জীবিত আছে। তো কেন্দ্র থেকে ওটা দূরত্ব কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তো কেন্দ্র থেকে যদি দূরত্ব শূন্য হয়ে যায় তাহলে এক্স এর মান কত? শূন্য। তাহলে এম আই ইন্টু শূন্য কত? আপনার জিরো আসবে। তার মানে এখানে কি আসবে? আপনার ভরের ভ্রামকটা এই জায়গার ক্ষেত্রে কত আসবে? শূন্য আসবে। তো ভরের ভ্রামকটা যদি শূন্য আসে তার মানে কি 2h ইন্টু জিরো, 2h ইন্টু জিরো মানে কত? জিরো। তাহলে হচ্ছে আপনার কি জিনিসটা দাঁড়ালো? আইসিডি প্লাস এম এইচ স্কোয়ার। আপনার এইটা দাঁড়ালো হচ্ছে কি, এই যে আপনার কিসের ভ্যালু বের করলেন? এটা এই আইএবির ভ্যালু বের করলেন। ঠিক আছে, তাহলে আইএবি ইকুয়াল টু আমরা কি পেলাম ভাইয়া? এখানে লিখি আইএবি ইকুয়াল টু আইসিডি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার। ঠিক আছে, আমরা এই জিনিসটা পেলাম। তো এখান থেকে এটা আসলে কি বোঝাচ্ছে সেটা ভাইয়া বলতেছি। এই জিনিসটা পেলাম, এটা সবাই বুঝছেন কিনা আমাকে বলেন যে ভাইয়া ক্যালকুলেশনটা বুঝতে পারছি, এটা কিভাবে আসছে বুঝতে পারছি, আমাকে একটু জানান। ভরের ভ্রামক, হ্যাঁ ভেরি গুড, একজন বলছে ভরের ভ্রামক, রাইট। দেখি আপনারা কি বুঝতে পারছেন ক্যালকুলেশনটা? বুঝতে পারলে ভাইয়াকে একটু জানান যে ভাইয়া বুঝতে পারছি ক্যালকুলেশনটা। বইয়ের মধ্যে প্রুফ আছে, সমস্যা নাই, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি বললাম। তাহলে আমি একটু মুছি। হ্যাঁ, তো কোথায় বাচ্চারা? বুঝছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, বইয়ের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন অথবা নিজেরা প্রুফটা করে নেবেন, খুব সহজ প্রুফ। তো এখন দেখেন এখানে আসলে কি বুঝাইলো, এখানে থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা এইটা শিখলাম যে আমাকে যদি কোনো একটা বস্তুর মধ্যে এক্সিস না দেওয়া থাকে, অর্থাৎ আমাকে যদি কোনো একটা বস্তু মনে করেন এখানে আছে, বা বস্তুর ঘূর্ণন পথটা হচ্ছে এটা, মনে করেন বস্তুটা আছে হচ্ছে এখানে। সাধারণত আমার কি হয়, বস্তু থেকে তার ডাইরেক্ট যে ডিস্টেন্সটা সেটা দেওয়া থাকে, বা বস্তুর মাঝামাঝি এক্সিসটা থাকে, কিছু একটা থাকে। কিন্তু এখন আমার এক্সিসটা কোথায় আছে? অনেক দূরে আছে। ঠিক আছে, এক্সিসটা কোথায় আছে? বস্তু থেকে অনেক দূরে আছে। এবং হচ্ছে আমাকে বলছে যে এইটার বস্তুর যে ভর কেন্দ্র, ঠিক আছে, ভর কেন্দ্রগামী একটা প্যারালাল এক্সিস আছে। ঠিক আছে, আপনাকে এইভাবে বলে দিবে যে বস্তুর ভর কেন্দ্রগামী, এই যে দেখেন আপনাকে যদি এবি এক্সিস দেওয়া থাকে, এবি এক্সিসের প্যারালাল করে বা সমান্তরাল করে বস্তুর ভর কেন্দ্র দিয়ে যায় এমন একটা এক্সিস আপনাকে দেওয়া থাকবে, সেটা কত? সিডি ধরে নেন। ঠিক আছে, মনে করেন বস্তুটা বিন্দু বস্তু না, এখন হচ্ছে বড় একটা বস্তু, সমস্যা নেই কোনো, সেম। তো আপনি সিডি এর জন্য কি ওর যেই জড়তার ভ্রামক সেটা বের করতে পারবেন না? পারবেন কিন্তু। ঠিক আছে, তাহলে সিডি এর জন্য ওর জড়তার ভ্রামক কত আসবে? আইসিডি নর্মাল, ওই যে এম আর স্কোয়ার দিয়ে করে ফেলবেন। ঠিক আছে, পুরো ভরটা এক জায়গায় পুঞ্জীবিত ধরে নেবেন, বিন্দু বস্তু ধরে নেবেন, তারপর অঙ্কটা করে ফেলবেন। এখন আপনাকে তো এইটার সাপেক্ষে বের করতে বলে নাই, আপনাকে বলছে যে এবি এক্সিসের সাপেক্ষে ওর যে জড়তার ভ্রামক সেটা বের করতে বলছে। সমস্যা হচ্ছে এখানে, তো এবি এক্সিসের সাপেক্ষে ওর যখন জড়তার ভ্রামক বের করতে বলবে, আমরা শুরুতেই ওর ভর কেন্দ্রগামী যে জড়তার ভ্রামক সেটা বের করে নিব, এবং ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামকটা বের করছি। তারপরে দেখেন ওর যেই ভর,
ওর ভরটা মনে করেন এম, সেটা তো আমি অলরেডি জানি, তাই না? এই এমও জানি, তাহলে এইচটা যদি আমি জানি, অর্থাৎ এই ভর কেন্দ্র থেকে যদি আমি এই অ্যাক্সিসের যে লম্ব দূরত্বটা সেটা যদি জানি, এই এইচটা যদি জানি, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে। মানে সেক্ষেত্রে আমি কি করতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন এইটার সমান্তরাল, এটার নাম কেন সমান্তরাল অক্ষ উপপাদ্য, কারণ হচ্ছে আমি একটা যখন এটা দিবে তখন হচ্ছে আমি ভর কেন্দ্রের মধ্যে একটা সমান্তরালের অ্যাক্সিস ধরে নিব, সেখান থেকে হচ্ছে যে আমি আইসিডি বের করব, এবং হচ্ছে আমাকে এইটা থেকে ভর কেন্দ্রের যে দূরত্বটা সেটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো দূরত্ব দেওয়া থাকলে আমি তোর ভর আগে থেকেই জানি, তাহলে এম ইন্টু এইচ স্কোয়ার করবো প্লাস আইসিডি করবো ইকুয়াল টু কত, আই এ বি চলে আসবে। হ্যাঁ, তো এখন দেখেন আমি আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। এখন বইয়ের মধ্যে সুন্দর করে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা বিবৃত করছে, সেটা বলি। যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে, এই যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক হবে এমন যে ওই অক্ষের সমান্তরাল ও ওই বস্তুর ভরকেন্দ্রের মধ্যে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, দেখেন এই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এবং ওই বস্তুর ভরকেন্দ্রের মধ্য দিয়ে, এই যে বস্তুটা মনে করেন এইটা বস্তুটার ভরকেন্দ্রের মধ্য দিয়ে, ঠিক আছে, গমনকারী কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে এইটার সাপেক্ষে এইখানে যেই জড়তার ভ্রামক আইসিডিটা পেলাম সেটার কথা বলছে, এবং হচ্ছে দুই অক্ষের মধ্যবর্তী, এই সমান্তরাল অক্ষ আর এই অক্ষের মধ্যবর্তী যেই দূরত্ব সেটার বর্গ এবং হচ্ছে বস্তুটার ভরের গুণফলের যে যোগফল সেটার সমান হবে হচ্ছে আইএবি, ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখেন, এই যে বিবৃতিটা আপনাদেরকে বললাম না, বিবৃতিটা হয়তো বা মাথা ঘুরাইতে পারে, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে যে ভাইয়া হচ্ছে এইভাবে ভাইয়া বলতেছি, জাস্ট নর্মালি কি করবেন কি, যখন আপনার সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করতে বলবে তখন কি এবি এর অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুর যখন জড়তার ভ্রামক নির্ণয় করতে বলবে তখন করবেন কি, ওর ভরকেন্দ্র নেবেন, ভরকেন্দ্রের মাঝামাঝি হচ্ছে যে একটা অ্যাক্সিস নেবেন, এটা সমান্তরাল করে, তার মানে আপনি অলরেডি বুঝে গেছেন সমান্তরাল অক্ষ উপপাদ্য আসবে। তারপরে এই আইসিডি এর জন্য, মানে ওর ক্ষেত্রে ওর জন্য প্রথমে কি করবেন, জড়তার ভ্রামকটা বের করবেন। তোর ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করলেন, আবার আপনাকে কি দেওয়া থাকবে, এই অক্ষ থেকে এই যে ভরকেন্দ্র, এটা কিন্তু ভরকেন্দ্র, এই ভরকেন্দ্রের যে দূরত্ব সেটা দেওয়া থাকবে, ঠিক আছে? আর অলরেডি আপনি এই বস্তুর ভর জানেন কিন্তু এম এইচ স্কোয়ার, মনে করেন এই যে এখানে আপনাকে ভরটা দেওয়া, মানে এম ইন্টু আর স্কোয়ার না, এটার জন্য বের করবেন এম ইন্টু আর আই স্কোয়ার বের করলেন, তো এখান থেকে তো আপনাকে কিন্তু এই এম এর মানটা কিন্তু শুরুতেই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আপনি এম এর মানটা এখান থেকে জানেন, তাহলে আপনি কি করবেন, এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক যখন বের করতে বলবে আই এ বি ইকুয়াল টু কত আসবে, ফার্স্টে এই জড়তার ভ্রামকটা বের করে নেবেন ভরকেন্দ্রগামী অক্ষের জন্য, আইসিডি প্লাস এম দিবেন, এম হচ্ছে বস্তুর যে ভর সেটা, ইনটু এই যে এইচ আছে না, এইটা থেকে ভরকেন্দ্রের দূরত্ব এইচ স্কোয়ার, ঠিক আছে? এটা করবেন। ওই আপনাদের সূত্রে যে বিবৃতিটা আছে না, বিবৃতিটা এই জিনিসটাই লিখছে ঘুরে ফিরে, ঠিক আছে? সবাই একটু ভালোভাবে পড়বেন, তাহলে জিনিসটা আশা করি বুঝে যাবেন। হ্যাঁ, তো ভাইয়া এটা মুছে দিচ্ছি, কেমন? তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু অঙ্ক আসে, সুন্দর সুন্দর অঙ্ক আসে। এই যে দেখেন এতক্ষণ পর্যন্ত যা প্রুফ করতেছি সবই কিন্তু কিভাবে জড়তার ভ্রামক আয়ের মান বের করবো, আয়ের মান বের করবো, সব এইগুলাই, ঠিক আছে? অঙ্কের জাস্ট এটা একটা পার্ট, এই চ্যাপ্টারের মূল জিনিসটাই হচ্ছে এটা যে জড়তার ভ্রামক কিভাবে বের করে। তো জড়তার ভ্রামক যদি বের করতে পারেন অনেক ভালোভাবে সবগুলো অঙ্ক করতে পারবেন। তো আশা করি সমান্তরাল অক্ষ উপপাদ্য আর লম্ব অক্ষ উপপাদ্যটা বোঝা গেছে। তো এটা সবাই করবেন, বা কেউ যদি না বুঝে থাকেন ভাইকে জানাবেন, ভাই আবার করে দিব। তো এখন ভাই একটা জিনিস প্রুফ করে বের করব। মনে করেন আপনাদেরকে গত ক্লাসে আমি কয়েকটা জিনিস লিখে দিছিলাম যে একটা লম্ব দণ্ড যদি এরকম হয় এবং তার মাঝখানে যদি অ্যাক্সিস থাকে, তাহলে তার যে জড়তার ভ্রামক হবে আই, সেটা কত হবে, আই এর মান হবে ml² ডিভাইডেড বাই 12। এরকম কিছু জিনিস আপনাদেরকে লিখে দিছিলাম, অনেকগুলো লিখে দিছিলাম। তো এটা কিভাবে আসলো বা কিভাবে হইলো আমি একটা বা দুইটা সলভ করে দিব, বাকিগুলো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা নিজেরা সলভ করে নিলেন, অথবা এগুলো লাগবে না, মুখস্থ রাখলেই হবে, ঠিক আছে? তো ভাইয়া একটু সলভ করে দেই যাতে অন্তত বোঝার অসুবিধা না থাকে যে জিনিসটা কিভাবে আসলো, ঠিক আছে? তো ভাইয়া একটা দেখাই দিই, মনে করেন এটাই দেখাই, বইয়ের মধ্যে এটা দেখানো আছে, দেখি কেউ কিছু বলতেছেন কিনা। ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কিছু না বুঝলে জানাবেন। কে যেন ঝুটি ইমো দিচ্ছে, কার ঘুম আসে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঘুমান। তো এখন দেখেন, আপনাকে মনে করেন একটা দণ্ড বস্তু দিচ্ছে বা একটা লম্ব লোহার দণ্ড দিচ্ছে, ঠিক আছে? এই যে একটা লোহার দণ্ড দিচ্ছে, তো লোহার দণ্ডের দৈর্ঘ্য মনে করেন এল, ঠিক আছে? লোহার দণ্ডের দৈর্ঘ্যটা কত, এল, এবং এটা যেই অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে সেই অ্যাক্সিসটা এটা মাঝামাঝি আছে, তাহলে টোটালটা যদি এল হয়, এইটুকু কত, l/2, আর এইটুকু কত হবে, l/2। আশা করি বুঝতে পারছেন কি বলছি, ঠিক আছে? তো এখন দেখেন, আবার মনে করেন টোটালটা ভর দেওয়া আছে আপনাকে কত, m, টোটালটার ভর কত, m। তো এখন দেখেন টোটাল l দৈর্ঘ্যের ভর হচ্ছে যে আপনার বড় m, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l, ঠিক আছে? এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। তো এখন মনে করেন
আমরা তো যে কোনো জিনিস অ্যাকুরেটলি বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করি, তো এইটার জড়তার ভ্রামকটাও আমরা ইন্টিগ্রেট করে বের করব। তো এখন দেখেন সেটার জন্য আমার কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ধরে নিতে হবে। তো আমি পুরো বস্তুটা ধরবো না, আমি ধরবো যে জাস্ট এইটুকু অংশ, ঠিক আছে, এইটুকু অংশ মনে করেন যে আপনার ডিএক্স, ঠিক আছে, টোটাল দৈর্ঘ্য কত এল, আর আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য নিচ্ছি কতটুকু ডিএক্স। তো এখন দেখেন এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত সেটা আমি বের করে ফেলি ঐকিক নিয়ম। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত এম বাই এল ইন্টু ডিএক্স। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন, মানে এইটুকু অংশের যেই ভর বা এইটুকু দৈর্ঘ্যের যে ভর সেটা আমি বের করে নিলাম, ঠিক আছে। আমি এটা দিয়ে কাজ করব, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে কাজ করব। আচ্ছা, আবার মনে করেন এক্স, এই যে এক্সিসটা থেকে এইটার দূরত্ব হচ্ছে মনে করেন এক্স, ঠিক আছে, এই এক্সিস থেকে ওর দূরত্ব কত এক্স। তো এখন আমি যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু ধরে নিচ্ছি এবং ওটার মধ্যবর্তী দূরত্ব আমি জানি, তাইলে মনে করেন এই ক্ষুদ্র বস্তুর জন্য আমার যে জড়তার ভ্রামক আসবে সেটা আমরা বের করে ফেলি, ঠিক আছে। তাইলে ক্ষুদ্র বস্তুর জন্য আমার জড়তার ভ্রামকটা কি আসবে, ক্ষুদ্র একটা জড়তার ভ্রামক আসবে। তো সেই জন্য আমি ডিআই ইউজ করব। ডিআই ইকুয়াল টু কত আসবে, ডিআই ইকুয়াল টু ভর ইন্টু ভর, ঠিক আছে, ভর ইন্টু কত তার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, দূরত্বর কি স্কোয়ার। কারণ আমরা কি জানি আপনার আই ইকুয়াল টু কত এম আর স্কোয়ার, এটা আমরা জানি। তাইলে আমার এম এর মান জানতে হবে। এখন দেখেন এইটুকু অংশের জন্য তো আমি খালি জড়তার ভ্রামক বের করতেছি, তাহলে এইটুকু অংশের ভর কত এটা না, তাই এইটুকু অংশের ভর যদি এটা হয় তাহলে ডিআই ইকুয়াল টু এম বাই এল ইন্টু ডিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে তার কি এইটুকু অংশের ভর। তো এই ভর ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্বের যে স্কোয়ার সেটা নিতে হবে। তো এক্সিস থেকে এই এক্সিস থেকে এইটার যে দূরত্ব সেটা কি এক্স না, এই এক্স এর কি নিতে হবে স্কোয়ার নিতে হবে, এই যে সূত্র অনুযায়ী বসালাম জাস্ট, ঠিক আছে। তো এটাকে একটু সুন্দর করে গুছাই লিখি এম এল আর এক্স স্কোয়ার ডিএক্স। তো এখন দেখেন এইটা কি, এটা জাস্ট এই ক্ষুদ্র অংশের জন্য যে জড়তার ভ্রামক সেটা। তা আমার তো লাগবে এই পুরো অংশটা যখন এটাকে কেন্দ্র করে ঘুরতেছে তখন যে জড়তা ভ্রামক সেটা লাগবে না, তাহলে আমি সেটা বের করবো এখন, ঠিক আছে। তো সেটা বের করতে হলে আমার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিআই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এম ডিভাইডেড বাই এল এক্স স্কোয়ার ডিএক্স, মানে টোটালটাকে ইন্টিগ্রেট করবো। এখন ইন্টিগ্রেট করতে হলে আমার কি লিমিট দিতে হবে না। তো এখন লিমিটের জিনিসটা খেয়াল করেন, এটা তো মনে মনে হচ্ছে এই জায়গাটা আমার কত শূন্য শূন্য। এখন টোটাল দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে এইটুকু অংশ কত 5 আর এইটুকু অংশ কত 5, ঠিক আছে। তাইলে আমার ইন্টিগ্রেট করতে হবে কতটুকু দেখেন তো, এটা যদি আমি সংখ্যা রাখায় স্থাপন করি তাহলে কি -5 থেকে 5 পর্যন্ত আমার ইন্টিগ্রেট করতে হবে, তাহলেই তো আমি টোটাল দৈর্ঘ্য পাবো। -5 থেকে যদি আমি 5 পর্যন্ত করি এটাকে 0 ধরে, তাহলে তো আমি টোটালটা পাবো, তাই না। তার মানে কি এইটুকু যদি l/2 হয় তাহলে এটাকে আমার কি লিমিট কত হবে -l/2 থেকে +l/2, -l/2 থেকে +l/2, এইটুকু লিমিট যদি আমি নেই তাহলে আমার অঙ্ক ঠিক আছে বলে আমি ধরে নিতে পারবো, ঠিক আছে। দেখি তো আপনারা বুঝছেন কি না, কেউ কিছু না বুঝলে আমাকে একটু বলেন যে ভাইয়া বুঝতে পারিনি, ঠিক আছে। তারপরে বাকিটা সহজ দেখে দেবো ভাইয়া, আমাকে একটু জানান ভাইয়ারা কুইক বুঝছেন কি না জানান। জি ভাইয়া বুঝছি, বা হচ্ছে ভাইয়া লিমিটটা বুঝি নাই, জানান কার কি অবস্থা। কোথায় বাচ্চারা, নেট কি স্লো নাকি বেশি, ভাইয়ের গলাটা ভেঙে গেছে আজকে। ক্লিয়ার ভাইয়া, জি ভাইয়া বুঝেছি, ওকে ভাইয়া ফাইন। তাহলে হচ্ছে ভাইয়া আগাই, হ্যাঁ লিমিটটা যদি এইটা হয় তো ভাইয়া এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা আর এখন আপাতত আর কোনো প্রয়োজন দেখতেছি না আমি, ঠিক আছে। তো এই জায়গাটা মুছে দিই, হ্যাঁ। তো মুছে দিলে এখন দেখেন তাহলে আমি লিমিটটা বসাবো জাস্ট, হ্যাঁ আমি এখন জাস্ট ইন্টিগ্রেট করবো। যারা ইন্টিগ্রেশন পারেন নিজেরা করে ফেলেন, কোনো সমস্যা নেই, ভাইয়ার সাথে মিলে কিনা জাস্ট দেখে নেবেন, হ্যাঁ। এম এল এক্স স্কোয়ার ডিএক্স, এমনও হইতে পারে আপনাদেরটা হয়েছে আমারটা ভুল হয়েছে, তো আপনারা নিজেরা করেন তাহলে বোঝা যাবে যে কারটা ঠিক কারটা ভুল। তো এখন দেখেন এম আর এল, এল তো পুরা দৈর্ঘ্যটা আর এম তো হচ্ছে পুরা ভরটা, তাহলে এম আর এলটা কি আপনার ফিক্সড, এটা তো চেঞ্জ হবে না। তাহলে এম আর এল যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসলাম, আর হচ্ছে যে আপনার তাহলে কত l/2 আর হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। তো এক্স স্কোয়ারে ইন্টিগ্রেট করলে কি আসে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে x³ ডিভাইডেড বাই 3, আর হচ্ছে এই যে লিমিটটা এখানে লিখলাম, ঠিক আছে। এখন অনেকে সবাই জানেন, তারপরে আমি আবার একটু বলে দিই, রিমাইন্ডার দিয়ে দিই যে x⁴n dx এটার ইন্টিগ্রেশন কি হয়, x⁴n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে ভাইয়া 2+1, এই যে এই সূত্র অনুসারে 2+1 মানে হচ্ছে 3 আর নিচে 2+1, ঠিক আছে। তো এখন দেখেন m ডিভাইডেড বাই 3l, মানে 3টা ভাইয়া বের করে ফেললাম। তাহলে এখন কত আসবে দেখেন l/2
আপার লিমিটের উপর কিউব মাইনাস লোয়ার লিমিটের উপর কিউব, ঠিক আছে। আমি লিমিটগুলো এখন বসায় দিলাম, ভিতরে মানগুলো বসায় দিলাম, তাহলে আমার কি আসলো m ইন্টু 3l আর হচ্ছে আপনার এটা কত l কিউব ডিভাইডেড বাই 8, মাইনাসে মাইনাসে কত আসবে প্লাস আসবে, কারণ কিউব আছে তাহলে মাইনাস তো বাহিরে চলে আসবে, তাহলে কত l কিউব ডিভাইডেড বাই 8, ঠিক আছে। তাহলে কত 2l কিউব ডিভাইডেড বাই 8 আসলো আমার, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম m বাই 3l ইন্টু 2l কিউব ডিভাইডেড বাই l কিউব ডিভাইডেড বাই 8, ঠিক আছে। তাহলে কত 4 দুগুণা 8, তাহলে m, আচ্ছা এটা বড় এল লিখতেছি কেন, এগুলো ছোট এল সব, হ্যাঁ। এইখান থেকে একটা এল কাটা যাবে, তার মানে কত আসবে ml স্কোয়ার ডিভাইডেড বাই 3 4 12 12, ঠিক আছে। গতকালকে ভাইয়া লিখে দিছিলাম, এটা মিলাই নেবেন যে আপনি দেখেন আপনার আই এর মানটা কত আসছে। এত কিছু বের করে আমি কি বের করছি, এত কিছু করে কিন্তু আমরা এই আই এর মান ডিআই এর মানটা বের করছি, ঠিক আছে। ডিআই এর ইন্টিগ্রেট করলে কত আসবে, আই আসবে, আই ইকুয়াল টু কত ml স্কোয়ার ডিভাইডেড বাই 12। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে মাঝে যখন এক্সিস থাকে আমরা কিভাবে এই ইন্টিগ্রেট করে এই আই এর মানটা বের করি। তো এখন পরীক্ষার হলে তো আপনি এই আই এর মান এইভাবে বের করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। এই যে দেখেন একটা বুঝাই দিলাম না, বাকিগুলো নিজেরা প্রুফ করবেন, নিজেরা প্রুফ করে ইজিলি করে ফেলতে পারবেন এইভাবে, ঠিক আছে। ও আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। চক্রগতির ব্যাসার্ধটা কি ছিল, সংজ্ঞায়ন থেকে আমরা একবার দেখি চক্রগতির ব্যাসার্ধ কি ছিল, যে এমন একটা ব্যাসার্ধ নিতে হবে যেটা থেকে যদি আমি আপনার যে জড়তার ভ্রামকটা সেটা যদি বের করি, সেটা কি হবে, তার অরিজিনাল যে জড়তার ভ্রামক আছে সেটার সমান হবে। মনে করেন একটা বস্তুর জড়তার ভ্রামক ছিল mi ইকুয়াল টু mr স্কয়ার, এটা আপনি জানেন, ঠিক আছে, জানেন। এখন আপনি করলেন কি, আপনি ধরে নিলেন যে এই পুরো বস্তুটার ভরটা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন নাই, পুরো বস্তুটার ভরটা একটা বিন্দুতে আছে, এবং একটা বিন্দুতে আছে সেটা এক্স বা কোনো একটা এক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে। এই যে দূরত্বে অবস্থান করতেছে সেটাকেই আপনি কি বলতেছেন, চক্রগতির ব্যাসার্ধ। তার মানে আপনি যদি জড়তার ভ্রামক জানেন তাহলে তো আপনি বস্তুর টোটাল ভরটা জানেন, টোটাল ভরটা কত, এই m, ঠিক আছে। মনে করেন এটা বড় m দিলাম, জড়তার ভ্রামকে এটা বড় m দিলাম, ঠিক আছে। এখন আপনার কি লাগবে, আপনার হচ্ছে একটা কে স্কোয়ার নিচ্ছেন আপনি, ঠিক আছে। আপনি কি বলতেছেন এই কে এর মানটা কি, এই কে এর মানটা হচ্ছে যে এক্সিস থেকে কত দূরত্বে আপনি ওই পুরা বস্তুর ভরটা পুঞ্জীবিত ধরে নিচ্ছেন, সেটা হচ্ছে এই কে এর মানটা। তো এই কে এর মানটা চক্রগতির ব্যাসার্ধ না, তাহলে আপনি যদি জড়তার ভ্রামকটা জানেন আপনি ইকুয়াল টু m কে স্কোয়ার দিয়ে আপনি ইজিলি কে এর মানটা বা চক্রগতির ব্যাসার্ধটা বের করে ফেলতে পারেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন এটার ক্ষেত্রে আমরা কি পাইছি, আই এর মান কত, জড়তার ভ্রামক ml স্কোয়ার ডিভাইডেড বাই 12। তো আমি চক্রগতির ব্যাসার্ধ বের করবো এটার ক্ষেত্রে, হ্যাঁ। তা আই এর মান কত, ml স্কোয়ার ডিভাইডেড বাই 12। তো আমি কি জানি চক্রগতির ব্যাসার্ধ মানে আমি m কে স্কোয়ার একটা ধরে নিব, এই কে এর মানটা বের করব, তাহলে এই m আর m কাটাকাটি, তাহলে অতএব কে এর মানটা কত আসবে, আপনার কে এর মানটা আসবে l বাই রুট 12, ঠিক আছে। l বাই কি আসবে, রুট 12 আসবে, হ্যাঁ। তাহলে এখন দেখেন আপনাকে অনেক সময় কি করতে পারে, আপনাকে অনেক সময় হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেখান থেকে আপনার জড়তার ভ্রামক বের করে নিতে হইতে পারে, ঠিক আছে। জড়তার ভ্রামকটা তাহলে কি আসবে, জাস্ট m ইন্টু কে স্কোয়ার দিবেন, m ইন্টু কে স্কোয়ার দিলে দেখেন আবার এই আই এর মান চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি জড়তার ভ্রামক থেকে কিভাবে চক্রগতির ব্যাসার্ধে যায় বা চক্রগতির ব্যাসার্ধ থেকে কিভাবে জড়তার ভ্রামক আসে সেটাও শিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারেন ভাইয়াকে জানান, বা বুঝতে পারলেও জানান যে ভাইয়া বুঝছি ভাইয়া এটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। ভাই ম্যাথের জন্য কোনটা ইম্পর্টেন্ট আমি বলি, ম্যাথের জন্য এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, ম্যাথের জন্য আপনার এই লাইনটা ইম্পর্টেন্ট, এই যে এই ছোট ছোট জিনিসগুলো আসবে, ঠিক আছে। জড়তার ভ্রামক আপনাকে কি করবে, আপনাকে বলবে যে একটা লোহার দণ্ড আছে, লোহার দণ্ডের মনে করেন এই মাঝখান দিয়ে না, এক কোণা দিয়ে একটা ইয়ে গেছে, এটার জড়তার ভ্রামক কত, আপনাকে কয়েকটা জিনিস কয়েকটা অপশন দিয়ে দিবে, ml স্কোয়ার ডিভাইডেড বাই 3, ml স্কোয়ার ডিভাইডেড বাই 12, মানে আপনি জাস্ট নৈবিত্তিকের মতো করে দাগাবেন। তো আপনাদের কি লাগবে, আপনাদের লাগবে হচ্ছে সবার জন্যই এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে মানগুলো আয়ের বিভিন্ন জায়গায় আয়ের যে ভ্যালুগুলো আছে ভাইয়া গত ক্লাসে লিখে দিয়েছিলাম, এই জিনিসগুলো একদম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, অন্তস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে মনে করেন যে আর কোনো সমস্যা হবে না, আয়ের মানগুলো মাথায় রেখে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে যে ওই যে উপপাদ্যগুলো দেখালাম না, যারা হচ্ছে যে আপনারা ভার্সিটি বা হচ্ছে অন্য কোথাও ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং হচ্ছে যে আপনার লম্ব অক্ষ উপপাদ্য এগুলো ইউজ করে কিন্তু জড়তার ভ্রামক আলাদাভাবে বের করতে হবে, ঠিক আছে। সেটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ। মানে এই ছোটোগুলো তো মনে রাখবেনই, এই ছোটোগুলো ইউজ করেও দেখবেন যে ওখান থেকে অন্য জড়তার ভ্রামক আসবে, মডিফাই করতে হবে জড়তার ভ্রামকটা। আচ্ছা, এটা গেল আরেকটা জিনিস। আর হচ্ছে যে ম্যাথের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ওই যে লম্ব অক্ষ উপপাদ্যের মধ্যে কি জানছি আমরা, আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, এই লাইনটা ইম্পর্টেন্ট।
আর হচ্ছে যে আপনার সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে আমি কখনো কোশ্চেন আসতে দেখি নাই, তারপরে ওই ছোট্টটা জাস্ট মনে রাখবেন, তাইলেই হবে, শেষ। ঠিক আছে? তো অনেক দিন পর ক্লিয়ার ভাইয়া, অনেক দিন পর আসলাম। থ্যাংক ইউ ভাই অনেক দিন পরে আসার জন্য। তো ভাইয়া আপনাদের বইয়ের মধ্যে আরও অনেকগুলো সম্প্রসারিত কর্মকাণ্ড দেওয়া আছে, তো আপনারা নিজেরা এগুলো একটু করে নিয়েন, পারবেন না? না পারলে ভাইয়াকে বলেন, ভাইয়া তাহলে করব, কিন্তু আসলে করার কোনো মিনিং নেই। আচ্ছা দাঁড়ান, আরেকটা আমি ছোট্ট করে দেখায় দিই, ঠিক আছে? আরেকটা ছোট্ট করে দেখায় দিই, কোনটা দেখাবো? আচ্ছা হ্যাঁ, মনে করেন এইটাই দেখায় দিই, দুইটা দেখাই, আপনারা বাকিগুলা করবেন, যাদের ইচ্ছা হয় বইয়ের মধ্যে করে দেওয়া আছে 2-3টা আরও, সেগুলা করবেন। হ্যাঁ, মনে করেন যে আপনার এক্সিসটা এখন এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? এক্সিসটা এই জায়গায় দেওয়া আছে, আর টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে কত? টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এল। হ্যাঁ, এক্সিসটা এটা, টোটাল দৈর্ঘ্য এল। তো আমি আগের মতোই করব কি, আমি সব সময় করব কি, সব জায়গাতেই আমি কি করব, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নিব। যখন হচ্ছে এরকম লম্ব বা একটা হচ্ছে লোহার দণ্ডের মতো থাকবে তখন আমি দৈর্ঘ্য ধরে নিব। যখন হচ্ছে আমাকে গোলাকার ক্ষেত্র দেওয়া থাকবে তখন হচ্ছে আমি কি ধরে নিব, ক্ষেত্রফল ধরে নিব। যখন হচ্ছে আমাকে সিলিন্ড্রিকার আয়তন দেওয়া থাকবে তখন আমি কি ধরে নিব, আয়তন ধরে নিব। মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা ধরে নিব, ঠিক আছে? তো এখন তো এটা লম্ব, মানে সরি লোহার দণ্ড বা স্কেলের মতো সোজা, তো আমি এটার জন্য কি করব, দৈর্ঘ্য ধরে নিব, ঠিক আছে? তো টোটাল দৈর্ঘ্যটা এদিকে, আগে কিন্তু মাঝখানে ছিল, এখন কিন্তু একটা কর্নারে, ঠিক আছে? তো এখন কি হবে, সবই সেম থাকবে, জাস্ট হচ্ছে লিমিটটা চেঞ্জ হবে, ঠিক আছে? আমি যখন মানে ডিআই পর্যন্ত কিন্তু এখানে একদম সব সেম। ডিআই থেকে কি হবে দেখেন, আপনার আগে কি ছিল, -L/2 থেকে +L/2 না? এখানে দেখেন আপনি 0 থেকে যদি এল পর্যন্ত নেন, দেখেন এই টোটাল দৈর্ঘ্যটা মনে করেন 5 মিটার, ঠিক আছে? টোটাল দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, তাহলে আপনি 0 থেকে 5 পর্যন্ত নিলেই কিন্তু আপনার টোটাল ইন্টিগ্রেশন আসবে। 0 থেকে আপনি এল পর্যন্ত নেবেন, ঠিক আছে? এল পর্যন্ত নেবেন, আর এই যে আগের যে রাশিটা আছে সেই রাশিটাই হবে, এখানে চেঞ্জ হবে না, কারণ কি একই বস্তু, ঠিক আছে? তারপরে করে দেখলে দেখবেন যে ইজিলি আপনার হচ্ছে যে জড়তার ভ্রামক আই এর মান পাবেন, এবং আই এর মান পাইলে সেখান থেকে আপনি কি করবেন, চক্রগতির ব্যাসার্ধ কে এর মান বের করবেন, ঠিক আছে? আচ্ছা, আর আপনাদের বইয়ের মধ্যে এভাবে এটা করে ফেলবেন, এটা আপনাদের হোম টাস্ক, ঠিক আছে? তো আপনাদের বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট। চার্টটা একটু ভাইয়া তুলি, এটা ম্যাথের জন্য প্লাস অন্য সবখানের জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, এটা বইতে দেওয়া আছে, তারপরও দেই যদি কারো বইতে না থাকে সেই জন্য। মনে করেন একটা সুষম দণ্ড আছে যার ভর কি এম, এবং যার দৈর্ঘ্য কত, যার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে? তো এইটার মাঝখান দিয়ে, কোন জায়গা দিয়ে, মাঝখান দিয়ে, এই এক্সিসের জিনিসগুলো মাথায় রাখবেন। এক্সিসটা কোথায়, মাঝখানে। তো এক্সিসটা যখন মাঝখানে থাকে তখন তার যে জড়তার ভ্রামক আই হয়, সেই আই এর মান কত আসে, ml² / 12। আর তার যেই কে এর মান বা চক্রগতির ব্যাসার্ধ আসে সেটা কত আসে, L/√12, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, যখন হচ্ছে সেই মাঝখানে এক্সিসটা থাকবে। হ্যাঁ, এটা একটু সবাই মাথায় রাখেন। আবার তার এক্সিসটা যখন একটা কর্নারে থাকবে তখন এই যে ভাইয়া প্রুফটা আপনাদেরকে দিছি, মনে করেন তার দৈর্ঘ্য এল, ঠিক আছে? একটা কর্নারে যখন থাকবে তার ভরও এম, তখন তার ক্ষেত্রে কি আসবে, ml², মানে চক্রগতি, তার ক্ষেত্রে আপনার জড়তার ভ্রামক আসবে ml² / 3, আর চক্রগতির ব্যাসার্ধ আসবে কত, L/√3। এগুলো আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে মনে করেন একটা বৃত্তাকার চাকতি আছে, ঠিক আছে? এম ভরের একটা বৃত্তাকার চাকতি আছে যার ব্যাসার্ধ কত, আর, ঠিক আছে? তার ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই কেন্দ্র দিয়ে, ঠিক আছে, কোথা দিয়ে যাচ্ছে, চাকতির কেন্দ্র দিয়ে হচ্ছে আপনার এক্সিসটা ক্রিয়া করতেছে। এক্সিসটা কোন জায়গায় আছে সেটা কিন্তু ম্যাটার করে। এটা এক্সিস যখন কর্নারে চলে আসছে তখন কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কত আসবে, এটার ক্ষেত্রে আসবে হচ্ছে mr²/2, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে আপনার জড়তার চক্রগতির ব্যাসার্ধ আসবে r/√2, ঠিক আছে? আচ্ছা, আবার মনে করেন একটা সিলিন্ডারের আর বৃত্তের ক্ষেত্রে সেম। এই যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভর মনে করেন, সিলিন্ডার এই যে মাঝখান দিয়ে হচ্ছে যে আপনার একটা এক্সিস গেছে, এটার এই ব্যাসার্ধটা হচ্ছে আর এটা টোটাল ভরটা হচ্ছে এম, ঠিক আছে? তো সিলিন্ডারের ক্ষেত্রে আপনার কি জড়তার ভ্রামকটা কত আসে, mr²/2, আর চক্রগতির ব্যাসার্ধ আসে কত, r/√2, ঠিক আছে? তো এইটুকু যদি মনে রাখেন, আমার ধারণা যে ম্যাথের অ্যাসপিরেন্টদের এইটুকুই দরকার। আর হচ্ছে যারা হচ্ছে যে আপনার অন্যান্য অ্যাডমিশন দিবেন তাদের এইটুকু মাস্ট দরকার, এবং বাকিগুলোও দরকার, ঠিক আছে? তো ভাইয়া মুছে দিচ্ছি। হ্যাঁ, আশা করি প্রত্যেকটা প্যাটার্ন বুঝছেন। এক্সিসের উপর ডিপেন্ড করে কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক্সিস যখন চেঞ্জ হবে তখন আপনার জড়তার ভ্রামকটা চেঞ্জ হয়ে যেতে থাকবে। তো এগুলা কিন্তু অঙ্কের মধ্যে লাগবে। আচ্ছা,
তো মনে করেন এই ছিল আমাদের মোটামুটি জড়তার ভ্রামক নিয়ে যত রকম কথা বলা যায় সব রকম কথা। আমার মনে হয় যে আমি মোটামুটি সব টাচ দিতে পারছি। এখন আপনারা আমাকে একটু জানান যে আপনাদের জড়তার ভ্রামকটা কি ক্লিয়ার হয়েছে কিনা, বা এটা নিয়ে কি আপনাদের আর কিছু দরকার আছে কিনা। এই চ্যাপ্টারে আপনাদের কি ভীতির জায়গা এটাই ছিল, আমাকে একটু জানান তো। আমাকে অনেকে নক করছে, জি ভাইয়া এই যে এইটা বুঝি না। আচ্ছা ভাইয়া, সরল দণ্ডে প্রথমটায় তো বইয়ে L/12 ইন্টু ml²। সরল দণ্ডে প্রথমটায় দেখি তো কি দেওয়া আছে, L/12 কই পেলেন? L/√12 হওয়ার কথা ভাইয়া। সরল দণ্ডে প্রথমটায় বলতে কি লিখছেন দেখি একটু, আমি কোন বইয়ের কথা বলেন। ঠিকই তো আছে ভাইয়া, এটাই লিখছি। দেখেন আপনি যেটা বলতেছেন হইতে পারে আপনার বইয়ের মধ্যে একটু প্রিন্টিংয়ে সমস্যা আছে, ঠিক আছে। সরল দণ্ডের প্রথমটা তো এটা ছিল যে মাঝামাঝি দিয়ে যখন একটা অ্যাক্সিস যায় এবং তার টোটাল দৈর্ঘ্য যদি L হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তার যেই জড়তার ভ্রামক আসবে সেটা কত, ml²/12। আর তার যেই হচ্ছে যে আপনার চক্রগতির ব্যাসার্ধ আসবে সেটা কত আসবে, L/√12। এটাই আসার কথা। আর এটা যদি না আসে, এটা আমরা একটু আগে প্রুফ করে বের করছি, এটা যদি আপনার বইতে না আসে তাহলে মনে করেন যে আপনার বইয়ের মধ্যে হালকা করে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। তো দেখি, আপনারা তো আমার কিছু জানাইলেন না এখনো। পারবো ভাইয়া, আপনার করা লাগবে না, ওকে ফাইন। কিন্তু কি পারবেন বুঝি নাই। ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে। ভাইয়া কি তাহলে সামনে আগাবো ইনশাল্লাহ? ঠিক আছে, আমরা সামনে আগাই। হ্যাঁ, আশা করি এগুলো বুঝতে পারছেন, ঠিক আছে। এগুলো বুঝতে পারলে আপনারা একটু ম্যাথগুলো নিজেরা করার ট্রাই করবেন। বইয়ের মধ্যে ম্যাথ খুবই সহজ। কিছু কঠিন ম্যাথ আছে, সেগুলো ভাই আপনাদেরকে দিব, হোম টাস্ক হিসেবে দিব। হয়তো বা ক্লাস শেষে আমি লিখে দিব বোর্ডে, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা এগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন কৌণিক ভরবেগ কি। আমরা আজকে চ্যাপ্টারটা কতটুকু যাইতে পারি দেখি। কৌণিক ভরবেগ, ঠিক আছে। আপনারা তো নর্মাল রৈখিক ভরবেগ জানেন, তাই না? তো কৌণিক ভরবেগে সামান্য একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। সামান্য একটু ডিফারেন্সটা কি সেটা ভাই বলতেছি। রৈখিক ভরবেগটা কি? রৈখিক ভরবেগ হচ্ছে, মনে করেন একটা বস্তু একটা বেগ v নিয়ে এদিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো বেগ v কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তো আমরা কি জানি রৈখিক ভরবেগ কি, m ইন্টু v, ঠিক আছে, মানে ভর ইন্টু বেগ। তাহলে সেই ক্ষেত্রে m ভরের বস্তু যদি আপনার v বেগ নিয়ে সামনে যায়, তাহলে তার যে ভরবেগ সেটা হচ্ছে mv ভেক্টর। সেটাকে কি বলবো আমরা, সেটাকে হচ্ছে আমরা বলতেছি ভরবেগ। আর ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখেন, ভর হচ্ছে একটা স্কেলার রাশি আর v হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে দুইটার গুণফলে যেটা পাবো সেটা কিন্তু একটা ভেক্টর রাশি পাবো। তার মানে p ভেক্টর ইকুয়াল টু m ইন্টু v ভেক্টর। এটা আমরা রৈখিক ভরবেগের ক্ষেত্রে জানতাম, ঠিক আছে। এখন আমরা আসবো কৌণিক ভরবেগ, ঠিক আছে। তো কৌণিক ভরবেগের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, কিছুটা না, ভালোই ডিফারেন্স আছে। কেন ডিফারেন্সটা আছে সেটা আমি বলি। ঘটনা হচ্ছে যে দেখেন, বেগ, এই বেগটা কি, এই বেগটা কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে। এই বেগটা কিন্তু রৈখিক বেগ। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করেন, একটা বস্তুকে যখন আমি একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরাই, তার একটা কিন্তু কৌণিক বেগ থাকে। কৌণিক বেগটা কি, ওমেগা থাকে। কৌণিক বেগ ওমেগা পুরা বস্তুর সব জায়গায় সেম। ভালো করে খেয়াল করেন, কৌণিক বেগটা কিন্তু পুরা বস্তুর সব জায়গায় সেম যখন সে ঘুরতেছে। কিন্তু তার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে রৈখিক বেগও আছে। রৈখিক বেগটা কোন বরাবর দেখেন তো। তাকে মনে করেন আমি সুতা দিয়ে টেনে ঘুরাইতেছি, এভাবে ঘুরাইতেছি, ঠিক আছে। তার রৈখিক বেগটা কিন্তু প্রতি মুহূর্তে তার স্পর্শক বরাবর, ঠিক আছে। রৈখিক বেগটা কোন বরাবর ক্রিয়া করে, স্পর্শক বরাবর ক্রিয়া করে। এবং মনে করেন যে আমি রৈখিক বেগটা চেঞ্জ হচ্ছে না, মনে করেন যে রৈখিক বেগটা সেমই আছে, কিন্তু আপনার কিন্তু প্রতি মুহূর্তে দেখেন তো স্পর্শকের দিকটা কি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তার মানে কি এই ভেক্টরটা ভি ভেক্টরটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটাও গেল। এখন একটা জিনিস যেটা বলবো, আপনারা যদি মানে ভালোভাবে পর্যবেক্ষণ করেন বা খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন যে একটা বস্তুকে আমি যখন ঘুরাই, একটা বস্তুকে বা একটা চাকতিকে আমি যখন ঘুরাই, তখন তার এই যে কর্নারে মনে করেন চাকতির সর্বোচ্চ দূরত্বে, কেন্দ্র থেকে সর্বোচ্চ দূরত্বে তার বেগ থাকে কি, ভি এর মান থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে, বা সর্বোচ্চ থাকে। আর চাকতির যত কাছাকাছি যাবেন বা আপনি চাকতির যদি কেন্দ্রে যান, এই ভি এর মানটা কত হয়, 0 হয়। মানে হচ্ছে ভিটা কি বোঝাচ্ছে এখানে, রৈখিক বেগ। একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ কিন্তু পুরো বস্তু সব জায়গায় সেম, কিন্তু রৈখিক বেগ কিন্তু সব জায়গায় সেম না। এই রৈখিক বেগটা হচ্ছে পরিধির মধ্যে সর্বোচ্চ থাকে, কেন্দ্রের মধ্যে সর্বনিম্ন থাকে, মাঝামাঝিতে অন্যান্য মান থাকে। কথা কি বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছেন। রৈখিক বেগটা কিন্তু পরিধিতে সর্বোচ্চ থাকে, তার মানে কি পুরো জায়গা জুড়ে কিন্তু রৈখিক বেগটা সেম না। আমি এইটাই জাস্ট বুঝাইতে চাইতেছি, ঠিক আছে। তো তাহলে দেখেন, তার মানে কি কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। কারণ কি অলরেডি দেখেন এখানে রৈখিক ভরবেগ চেঞ্জ হয়ে গেছে,
চেঞ্জ যদি না হতো তাহলে কিন্তু আমি সেম সেম বলতে পারতাম। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা যেটা জানার ছিল এখানে আপনাদের। তো এখন আমরা রৈখিক কৌণিক ভরবেগের যে সংজ্ঞাটা বইয়ের ভাষা অনুসারে আমরা জানবো, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কোণার ব্যাসার্ধ ভেক্টর। এখন মনে করেন একটা বিন্দুকে কেন্দ্র করে এই বস্তুটা ঘূর্ণায়মান আছে এই গতিপথে, ঠিক আছে। তো তার কেন্দ্র থেকে কোনো কোণার যে ব্যাসার্ধ ভেক্টর, এখন মনে করেন কোণাটা একটা নির্দিষ্ট মুহূর্তে এইখানে আছে, তো কেন্দ্র থেকে এর যে ব্যাসার্ধ ভেক্টর সেটা হচ্ছে আর ভেক্টর, সেটা হচ্ছে এই দিকে, ঠিক আছে। তো ব্যাসার্ধ ভেক্টর এবং তার ভরবেগের যে ভেক্টর গুণফল, ঠিক আছে। এখন আবার কি বলছি, এই ব্যাসার্ধ ভেক্টর এবং সেটার সাথে তার যে ভরবেগের ভেক্টর গুণফল আছে। তো এখন মনে করেন এই জায়গায় তার যে ভরবেগ, এই জায়গায় মনে করেন তার বেগটা হচ্ছে এই দিকে, ঠিক আছে। এখন বস্তুর তো ভর চেঞ্জ হয় না, বস্তুর কিন্তু ভর চেঞ্জ হয় না, তাহলে এই জায়গায় তার যদি বেগ হয় এটা, আর হচ্ছে বেগটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, আর এই জায়গায় তার ভর কিন্তু এম, তার মানে এই জায়গায় তার ভরবেগ হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন আমাকে কি বলছে, কোনো একটা কিছুকে কেন্দ্র করে বা কোনো একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে যদি কোনো একটা কোণা ঘূর্ণায়মান থাকে, তাহলে তার যে ব্যাসার্ধ ভেক্টর বা আর ভেক্টর বা কেন্দ্র থেকে সে যেই অবস্থান আছে সেটা থেকে যেই ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, সেই ব্যাসার্ধ ভেক্টর এবং ওই মুহূর্তে তার যেই ভরবেগ আছে, ভরবেগকে আমি মনে করেন পি দ্বারা প্রকাশ করলাম, ভরবেগের যে ভেক্টর গুণফল বা ভরবেগের যে ক্রস গুণফল, সেটাকে আমরা কি বলতেছি, কৌণিক ভরবেগ বলতেছি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন সংজ্ঞায়নটা কি। সংজ্ঞায়নটা কি আবার বলি, যে কোনো একটা বিন্দু বা কোনো একটা এক্সিসকে কেন্দ্র করে যদি কোনো একটা কোণা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, কোনো একটা কণা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তাহলে নির্দিষ্ট মুহূর্তে তার যেই ভরবেগ, সেই ভরবেগ এবং তার যেই ব্যাসার্ধ ভেক্টর আছে, সেই ব্যাসার্ধ ভেক্টরের যেই ক্রস গুণফল, সেটাকে আমরা কি বলবো, কৌণিক ভরবেগ, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, তাহলে তো আপনি বুঝছেন। আচ্ছা আরেকটা জিনিস বলি আমি, কৌণিক ভরবেগ, ভরবেগের কিন্তু এখানে একটা দিক আছে, ভরবেগের দিক কোনটা, স্পর্শক যেই দিক বরাবর বা হচ্ছে বেগ হচ্ছে সেই দিক বরাবর, আর বেগ যেই দিক বরাবর, রৈখিক বেগ যেই দিক বরাবর, সেই দিক বরাবরই কিন্তু তার ভরবেগটা ক্রিয়াশীল, তার মানে তার ভরবেগটা কি স্পর্শক বরাবরই কিন্তু, ঠিক আছে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে জিনিসটা, আর ভেক্টর, আচ্ছা আমরা ভেক্টরের মান কিভাবে বের করি, আর পি যেহেতু ক্রস গুণফল, তার মানে কত সাইন থিটা। সাইন থিটাটা কি বোঝায়, সাইন থিটাটা বোঝায় হচ্ছে এই আর ভেক্টর আর যেই ভরবেগ, এই দুজনের মধ্যবর্তী কোণ কত সেটা হচ্ছে এটা বোঝায়, ঠিক আছে। তো সাধারণত এই কোণটা 90 ডিগ্রি হয়, সাইন 90 ডিগ্রির মান কত 1, সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1, সেহেতু এটা কত আসে, এল ভেক্টর ইকুয়াল টু আর ইন্টু পি আসে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আর যদি 1 নাও আসে বা সাইন থিটার যদি অন্য কোনো ভ্যালু আসে, সেটা তো আমাদের সমস্যা না, সেটা হচ্ছে যে আপনারা বের করবেন, তখন আপনারা জাস্ট এই সূত্র ইউজ করবেন, ঠিক আছে। তখন আর ওইটুকু যাওয়ার প্রয়োজন নাই। তো কৌণিক ভরবেগের কি আছে, কৌণিক ভরবেগের অন্য অন্য জিনিসগুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে। কৌণিক ভরবেগটা কি, আমি এটার একটু দিক নিয়ে বলি। দেখেন আমরা কি জানি, দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণ করি, দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণ করি, তাহলে আমি কি পাই, মনে করেন একটা ভেক্টর এ ভেক্টর এটা, একটা ভেক্টর বি ভেক্টর এটা, এটাগুলো আপনারা ইয়েতে ভেক্টরে শিখছেন। দুইটা ভেক্টরে যদি আমি ক্রস গুণ করি, তাহলে যেই মানটা পাই সেটা হচ্ছে এদের বরাবর বা এদের লম্ব বরাবর, এদের লম্ব বরাবর ভেক্টর পাই। মানে এখান থেকে আমি যেই ফলাফলটা পাবো, রেজাল্টটা পাবো যেটা, সেই রেজাল্টের যে ভেক্টরটা অবশ্যই এদের সাথে কি হবে, লম্ব বরাবর হবে, ঠিক আছে। তার মানে এই আর ভেক্টর আর পি ভেক্টরকে যখন আমি গুণ করব, তখন যে কৌণিক ভরবেগটা পাবো, সেই কৌণিক ভরবেগের দিক কি হবে, এই আর ভেক্টর আর পি ভেক্টরের সমতলের সাথে লম্ব বরাবর হবে, ঠিক আছে। মনে করেন যে আপনার আর ভেক্টরটা এই বরাবরই ক্রিয়াশীল, এই বরাবরই ক্রিয়াশীল, পি ভেক্টরটা এই বরাবরই, তার মানে হচ্ছে আপনার কৌণিক ভরবেগটা কি হয়, এদিক থেকে বাহিরে চলে আসবে অথবা এদিক থেকে ভিতরে চলে যাবে, মানে হচ্ছে লম্ব বরাবর ক্রিয়াশীল হবে। আশা করি বুঝতে পারছেন সবাই, না বুঝলে ভাইকে জানায়েন, ঠিক আছে। আচ্ছা, আর কৌণিক ভরবেগের কিছু মাত্রা আছে, মাত্রাগুলো আপনারা একটু দেখলেন। মনে করেন যে এটার মাত্রা কত, আপনার রেখার মাত্রা কত, রেখার মাত্রা হচ্ছে যে আপনার মিটার, ঠিক আছে, মিটার। আর হচ্ছে যে আপনার ইয়ের মাত্রা কত, দেখি কৌণিক ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, আচ্ছা আচ্ছা, ক্ষুদ্রতর গুণাঙ্ক যেদিকে ঘুরে সেদিকে, ঠিক আছে। মাত্রা বের করতে হবে, আর কি বের করতে হবে, একক বের করতে হবে, ঠিক আছে। আপনারা একটু কৌণিক ভরবেগের যে মাত্রা আর একক, সেটা আমাকে একটু বের করে দেখান তো, মাত্রা আর একক এই দুইটা একটু বের করে আমাকে কমেন্টে জানান, জি ভাইয়া মাত্রা এটা, একক এটা, সমস্যা নেই কোনো, ঠিক আছে। আচ্ছা, পি ইকুয়াল টু কত, এমভি, আশা করি আপনারা জানেন যে কীভাবে বের করতে হয়, মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর হচ্ছে যে আপনার আর এর মান কত, আর এর মান হচ্ছে মিটার, তাহলে দুইটা গুণ করলে কত হবে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1, এরকমই আসার কথা। আপনাদের সাথে আমার একক মিলছে কিনা দেখেন, ঠিক আছে।
তারপরে দিয়ে আরেকটা কি বের করতে হবে, মাত্রা বের করতে হবে। হ্যাঁ, মাত্রা এখান থেকে আমরা বের করে ফেলি। এখান থেকে যদি বের করি, দেখেন কেজি মানে হচ্ছে যে 1 কেজি, তার মানে হচ্ছে ভর এম, আর হচ্ছে মিটার স্কোয়ার মানে এল স্কোয়ার, আর কত T−1। এটা হবে কি আপনাদের মাত্রা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। দেখি, ও আচ্ছা, আপনারা তো আমাকে জানানোর কথা, জানাইছেন কিনা কেউ, দেখি একটু। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস, আর তো রেডিয়াস, তাহলে ভেক্টর কেন? আচ্ছা ভাইয়া, আর তো রেডিয়াস, এখন রেডিয়াসের একটা নির্দিষ্ট দিক আছে, তো একটা নির্দিষ্ট যদি দিক থাকে তখন আমরা তাকে ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। মানে আমি কি বললাম, যে একটা কণা সে মনে করেন এই জায়গায় স্থির আছে, ঠিক আছে, এই জায়গায় স্থির আছে, তো আমরা কি করি, মূল বিন্দু সাপেক্ষে প্রত্যেকটা বস্তুর কি অবস্থান নির্ণয় করতে পারি না? তো অবস্থানকে যেই ভেক্টর দ্বারা নির্দেশ করি সেটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ ভেক্টর বলি। তো মনে করেন এখানে কেন্দ্রটাকে আমি মনে মনে ধরে নিলাম কি, মূল বিন্দু। তো মূল বিন্দুর সাপেক্ষে এর অবস্থানটা কোথায়, এর অবস্থানটা যেই ভেক্টরের দ্বারা নির্দেশ করে সেটা কিন্তু ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। এটা আপনার ভেক্টরের চ্যাপ্টারে পড়ে আসছেন। আচ্ছা, এটা ঘটনা ছিল। দেখি প্রধান কই আছে, ml² T−1। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ml² T−1 হচ্ছে মাত্রা, আর হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড−1 হচ্ছে কি একক, ঠিক আছে। তো ভাইয়া কৌণিক ভরবেগটা মুছে দেই, এগুলো সহজ জিনিস, এগুলো আপনারা পারেন। তো ভাইয়া ওই জিনিসটা বুঝাইলাম আর কি, জাস্ট যে বেগটা কিন্তু ডিফারেন্ট হয়, ঠিক আছে, রৈখিক বেগটা কিন্তু ডিফারেন্ট হয়। এই জিনিসটা মাথায় রাখেন, এই জিনিসটা কখনো মিলায়েন না, এই জিনিসটা মাথায় রাখেন ভালোভাবে। আচ্ছা, এখন দেখেন কৌণিক ভরবেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা এখন বের করব, ঠিক আছে। কিভাবে বের করব দেখি। কৌণিক ভরবেগটা কি, কৌণিক ভরবেগ একটু আগে আমরা শিখলাম। আচ্ছা, কৌণিক ভরবেগ আর কৌণিক বেগ, ঠিক আছে, কৌণিক ভরবেগ। হ্যাঁ আচ্ছা, তাইলে কৌণিক ভরবেগ আমরা শিখলাম যে এল ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ক্রস আর ভেক্টর। এখন আমরা দেখলাম যে পি আর, ভাইয়া হচ্ছে সুবিধার্থে সাইন থিটা তো আসে, তো থিটার মানটা আমি ধরলাম 90 ডিগ্রি, তার মানে কত, এল ইকুয়াল টু পি আর, ঠিক আছে। তো পি কি, পি হচ্ছে আমার ভরবেগ, ঠিক আছে, রৈখিক ভরবেগ, আর হচ্ছে আমার ব্যাসার্ধের যে মান সেটা। তো রৈখিক ভরবেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম ইন্টু ভি, আর তো আসি, ঠিক আছে, এম ভি আর। আচ্ছা, তো এখন দেখেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে কৌণিক ভরবেগ আর কৌণিক বেগ এই দুইজনের মধ্যে হচ্ছে সম্পর্ক করতে চাচ্ছি। তার মানে আমার কৌণিক বেগ ওমেগা আনা লাগবে অ্যাট এনি কস্ট। তাহলে এখন দেখেন কৌণিক ভরবেগ থেকে আমি এইটুকু কিন্তু পাইলাম, হ্যাঁ, তাহলে এখন আমার ওমেগা আনতে হবে। তো আমরা কি জানি, ভি ইকুয়াল টু ওমেগার, এটা কিন্তু আমরা শিখছিলাম, ওই যে একটু আগেও ভাইয়া এই সূত্রটা ইউজ করছি। ভি ইকুয়াল টু কি ওমেগার, তাহলে এম ইন্টু কি, ভি ইকুয়াল টু কি ওমেগার লিখতে পারি আমি, ওমেগা আর ইন্টু আর, তাহলে কত আসতেছে, ওমেগা এম ইন্টু ওমেগা আর স্কোয়ার। এই যে দেখেন আপনার এর সাথে এটা কিন্তু অলরেডি একটা সম্পর্ক চলে আসছে। আবার দেখেন এটাকে আমি যদি আরেকটু গুছিয়ে লিখি, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, আমরা কি জানি জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কত, এম আর স্কোয়ার, তার মানে কি এই এম আর স্কোয়ার জায়গায় আই লিখতে পারি, আই ওমেগা। তাহলে আপনি এটাকে কি লিখতে পারেন, এল ইকুয়াল টু আই ওমেগা। এটা যদি আপনার কৌণিক ভরবেগ হয়, এই যে আপনার রৈখিক কৌণিক বেগের সাথে কৌণিক ভরবেগের একটা সম্পর্ক এখান থেকে বের হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, একটা প্রুফ মানে কিন্তু খালি একটা প্রতিপাদন না, একটা প্রুফ মানে হচ্ছে যে প্রত্যেকটা লাইনে সূত্র। দেখেন এখান থেকে কিন্তু এই লাইনে একটা সূত্র, এখান থেকে এই লাইনে একটা সূত্র, যখন সাইন 90 ডিগ্রির মান 1, এখান থেকে কিন্তু এই লাইনে একটা সূত্র। আপনাকে এইগুলোর মান নাও দেওয়া থাকতে পারে, আপনাকে এই তিনটার মান দিয়ে দিলেও আপনি কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। আবার এটা থেকে মনে করেন আপনাকে এগুলো কোনোটাই দেওয়া নেই, আপনাকে এই যে ভরবেগটা কৌণিক বেগ দেওয়া আছে, তাহলে আপনি এম ওমেগা স্কয়ার আর স্কয়ার দিয়ে এটা করে ফেলতে পারেন। আবার আপনাকে জড়তার ভ্রামক দেওয়া থাকলে সেটা দিয়ে আপনি করতে পারেন। প্রত্যেকটা লাইনে কিন্তু সূত্র। সুতরাং আপনার প্রুফটা ফেলে দিবেন না, প্রুফটা দেখবেন, বারবার দেখবেন, মুখস্থ করার দরকার নেই, বারবার দেখবেন, যাতে আপনাকে যেই ডাটাই দেওয়া থাক না কেন আপনি যাতে অঙ্কটা করতে পারেন, ঠিক আছে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন যে কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি পাইলাম আমরা, আপনার জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ, ঠিক আছে। ছোট ছোট প্রুফ, এগুলো বইয়ের মধ্যে আছে, এগুলো সবাই জানেন। এখন হচ্ছে টর্ক। হ্যাঁ, দেখি তো সবাই আছেন কিনা আমার সাথে। ভাইয়াকে একটু জানাবেন, যদি পড়া না বুঝতে পারেন সেটাও জানাবেন, তাহলে ভাইয়া হচ্ছে বলবো। হিয়ার কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 কি, এতক্ষণে কি করেন আপনারা, তাড়াতাড়ি করেন। আই এম হিয়ার, ওকে ভাইয়া, থ্যাংক ইউ থাকার জন্য। আচ্ছা আমরা টর্কে যাই। হ্যাঁ, আচ্ছা আমরা বলের সংজ্ঞা শিখছিলাম কিন্তু আগে। হ্যাঁ, আচ্ছা টর্কের কিছু বাস্তব উদাহরণ ভাইয়া দেখাই, তারপরে ভাইয়া পড়ানো শুরু করি। দেখেন
আপনাদের ঘরের যে দরজা আছে, মনে করেন এই যে এটা হচ্ছে সেই দরজা, ঠিক আছে, দরজার মনে করেন এটা হচ্ছে যে এই যে দরজাটা দেয়ালের সাথে এইখানে লাগানো স্ক্রু দিয়ে, আর এইখানে কি থাকে, এইখানে থাকে হচ্ছে যে আপনার হাতলটা, এটা ধরে টান দেন, ঠিক আছে। আবার মনে করেন এটা এই জায়গায় থাকতে পারে, আবার মনে করেন এমনও হইতে পারে যে আপনার এই যে দরজাটা এখানে লাগানো আছে, মাঝখানে হাতল, জীবনও দেখছেন কিনা আমি জানি না, আমিও দেখিনি, ঠিক আছে। আবার কি হইতে পারে, এরকম দরজাটা লাগানো আছে দেয়ালের সাথে একদম এই কর্নারে হাতল, ঠিক আছে। তো এখন দেখেন, যখন যখন এই বস্তুটার উপর আমি কি করি, এখানে বল প্রয়োগ করি না, এই জায়গা থেকে যদি আমি তাকে বল না প্রয়োগ করতাম তাহলে কি সে কখনো খুলতো না, কিন্তু এখানে বল প্রয়োগ করলে সে খুলে, আবার বল প্রয়োগ করলে কি হয়, সে আটকে যায়, ঠিক আছে। তার ফলে তার কি হয়, এই এক্সিসের সাপেক্ষে তার কি একটা কৌণিক বেগের সৃষ্টি হয় ওমেগা। এই কৌণিক বেগটা কি হয়, কৌণিক বেগটা হচ্ছে পুরা বস্তুর ক্ষেত্রে, পুরা বস্তুর মনে করেন এই পয়েন্টের জন্য কৌণিক বেগ ওমেগা, এই পয়েন্টের জন্য কৌণিক বেগ ওমেগা, এই পয়েন্টের জন্য কৌণিক বেগ কি ওমেগা, ঠিক আছে। আবার দেখেন ভাইয়া কি বলছি, সব জায়গায় ওমেগা সেম কৌণিক বেগের ক্ষেত্রে, কিন্তু আপনি যদি ভেলোসিটি হিসাব করেন তাহলে দেখেন এইখান থেকে এইটা কি সর্বোচ্চ দূরত্বে আছে না, তার মানে এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, মানে এই পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ দ্রুতি নিয়ে ঘুরবে। আপনি যখন এই জায়গাটা দেখবেন, এই জায়গার দ্রুতিটা হচ্ছে কি তুলনামূলকভাবে কম থাকবে বা শূন্যের কাছাকাছি হবে, ঠিক আছে। এখন আপনি যখন মাঝখানে ধরে টান দিবেন তখন কি হবে, তখনও আপনার ওমেগাটা হচ্ছে সেম হবে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনার ফোর্সটা আগে কোথায় ছিল, কর্নারে ছিল, যে কারণে আপনি সর্বোচ্চ বেগ পাইছেন। এখন ফোর্সটা কোথায় দিচ্ছেন, মাঝখানে দিলে কি হবে, আপনার বেগের মানটা এই কর্নারও কমে আসবে, সবখানেই কমে আসবে বেগের মানটা, ঠিক আছে। আর আপনি যদি একদম কর্নারে ধরে টান দেন, এই জায়গায় ধরে যদি টান দেন তাহলে কি হবে, ফোর্স এইখানে অ্যাপ্লাই করতেছেন, এই জায়গা থেকে ফোর্সটা টান দিতেছেন এদিকে, হ্যাঁ। এখন আপনার জিনিসটা তো স্মরণ হবে, তো এই জায়গাটা তো স্মরণ হবে না, ফলে আপনার বেগের মান কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, কারণ হচ্ছে কি আপনার স্মরণের মান শূন্য। আমরা কি জানি সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে, আপনার বেগ, ঠিক আছে, সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে, আপনার ত্বরণ, আর ত্বরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে। তো আপনার স্মরণ শূন্য হয়ে গেলে আপনার বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সুতরাং আমি কোন জায়গায় ধরে টান দিতেছি এটা কিন্তু ডাজ ম্যাটার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যেটা বলতে চাচ্ছি দেখেন, এই জায়গায় যে আমি ধরে টান দিলাম, ঠিক আছে, একটা বল প্রয়োগ করলাম না, যে ধর্মের কারণে এটা ঘুরলো, ঠিক আছে, সেই ধর্মটাকে আমরা কি বলবো, টর্ক বলবো। যে ধর্মের কারণে এ হচ্ছে যে ঘুরবে, কিন্তু ঘোরার আগে কি করবে, একটু বাধা দিবে, সেটাকে আমরা কি বলবো, টর্ক বলবো। এই যে ধর্মের কারণে ঘুরলো না, সেটাকে আমরা কি বলবো, টর্ক বলবো, ঠিক আছে। আচ্ছা, টর্কের সংজ্ঞাটা কি, টর্কের সংজ্ঞাটা অনেকটা বলের মতো সংজ্ঞা, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করতে চায়, তাকে কি বলতাম আমরা, তাকে আমরা বল বলতাম, ঠিক আছে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে, বা হচ্ছে গতির পরিবর্তন করতে চায়, তাকে আমরা কি বলতাম, বল বলতাম। আর টর্কের সংজ্ঞাটা কি, টর্কের সংজ্ঞাটা হচ্ছে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, দেখেন টর্ক কখন হবে, টর্ক হবে যখন হচ্ছে বস্তুটা ঘূর্ণায়মান থাকবে তখন, বা হচ্ছে বস্তু যখন কৌণিক বেগ থাকবে তখন হবে, ঠিক আছে। তার মানে কোনো একটা বিন্দু বা এক্সিসকে কেন্দ্র করে তার হচ্ছে কি হতে হবে, ঘুরতে হবে, ঠিক আছে। তো ঘোরার সময় এখন দেখেন তার ব্যাসার্ধ ভেক্টর, আচ্ছা ঠিক আছে, আমি এই সংজ্ঞাটা বলতে চাই না, আমি এই বলের মতো সংজ্ঞাটা বলতে চাই, আপনার বইয়ের ভাষার সংজ্ঞাটা আমরা পরে আসবো। আমি জাস্ট এটা বলবো, যা কোনো একটা বিন্দু বা এক্সিসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর ক্ষেত্রে, যা বস্তুটা স্থির থাকলে তাকে গতিশীল করতে চায়, বা গতিশীল থাকলে তার গতির পরিবর্তন করতে চায়, একটা ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে, তাকে আমরা কি বলবো, টর্ক বলবো। জাস্ট বলের জায়গায় কার নাম দিয়ে দিবেন, টর্কের নাম দিয়ে দিবেন। আর এখানে কি বলবেন, এটা তো রৈখিক ক্ষেত্রে, আপনি দিবেন কি ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল সংজ্ঞা। ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করতে চায়, বা গতির পরিবর্তন করতে চায়, তাকেই কি বলবো, টর্ক বলবো, ঠিক আছে। তো টর্কের সংজ্ঞানটা আমরা মোটামুটি একটু বুঝলাম, ঠিক আছে, একটু বুঝছি, বেশি বুঝি নেই। এখন দেখেন টর্কের জন্য ভাই একটা ফিগার আঁকি আপনাদের, হ্যাঁ। মনে করেন একটা বস্তু, ঠিক আছে, এখন সে এখানে আছে, এভাবে আছে, ঠিক আছে। তো তার উপর আমি কি করতেছি, তার উপর আমি একটা বল প্রয়োগ করতেছি, ধরে নেন, ঠিক আছে। মনে করেন সে এইভাবেই আছে, এই যে এখানে কিছু একটা সাথে লাগানো আছে, ঠিক আছে। এখন তার উপর যখন আমি বল প্রয়োগ করব, সে কি করবে, এই যে বল প্রয়োগ করলে এইভাবে সে ঘোরা শুরু করবে না, এই যে এটাকে কেন্দ্র করে এভাবে কিন্তু সে ঘোরা শুরু করবে, ঠিক আছে। আবার বল যদি এদিক থেকে প্রয়োগ করতাম, সে এইভাবে ঘোরা শুরু করতো, ঠিক আছে। এখন এই যে বল প্রয়োগ করছি,
এই বলটার মান কিসের উপর ডিপেন্ড করতেছে ভাইয়া? কিন্তু একটা কথা বলছি যে এই পয়েন্টের বেগ হবে সর্বোচ্চ, এই পয়েন্টের বেগ হবে কি সর্বনিম্ন, ঠিক আছে? এই পয়েন্টের, ঠিক আছে, মাঝামাঝি কিন্তু অন্যান্য অনেক বেগ হবে, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন মাঝামাঝি কিছু একটা হবে আর কি, ঠিক আছে? তার মানে কি আপনার ফোর্সটা আপনি কোথায় দিতেছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে এটা কত দ্রুত ঘুরবে, ঠিক আছে, বা এটা রৈখিক বেগ কত হবে। আর রৈখিক বেগের উপর কিন্তু কৌণিক বেগ ডিপেন্ড করে, ভি ইকুয়াল টু কি ওমেগা আর, তার মানে ওমেগা ইকুয়াল টু কি ভি বাই আর, ঠিক আছে? তার মানে আপনার রৈখিক বেগের উপর কিন্তু ডিপেন্ড করে। আবার দেখেন রৈখিক বেগের উপর ডিপেন্ড করে ভালো কথা, এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? এই জিনিসটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কোনটা? এই যে দেখেন যেই বরাবর আপনি ফোর্স দিচ্ছেন এইটা হচ্ছে এই আর, এইখান থেকে এই কেন্দ্র থেকে এইটুকু ডিস্টেন্সটাকে কি বলে আর, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, আর এর মান যত বাড়বে, ঠিক আছে, আর এর মান যত বাড়বে তত কি হচ্ছে দেখেন তো, আর এর মান যত বাড়তেছে তত কি হচ্ছে আপনার এখানে বেগের মান যদি ফিক্স থাকে তো আর এর মান যত বাড়বে এই কৌণিক বেগের মান কত হয়ে যাবে? কমে যাবে না? আবার আর এর মান কমে গেলে কৌণিক বেগের মান কি হবে? বেড়ে যাবে না? তো যাক এটা আমাদের ইস্যু না, আমি জাস্ট এটা বলতে চাইতেছি যে এক্সিস থেকে আপনি কত দূরে ফোর্স দিতেছেন, বা এক্সিস থেকে আপনি যদি একদম সর্বোচ্চ চূড়ান্ত দূরত্বে ফোর্স দেন তাহলে আপনি বেগের মানটা কি পাবেন? ম্যাক্সিমাম পাবেন। আর যদি আপনি এই জায়গায় ফোর্স দেন বেগের মানটা আপনি কি পাবেন? মিনিমাম পাবেন, ঠিক আছে? কারণ কি আপনার আর এর ভ্যালুটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক আর এর ভ্যালু জিরো হয়ে গেলে কিন্তু আবার এখানে ওমেগা ইনফিনিটি দেখায়, এটা কিন্তু ম্যাথ এরর, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের এইভাবে একটু চিন্তা করা লাগবে। তো এখন দেখেন তার মানে আমার টর্কটা কিসের উপর ডিপেন্ড করতেছে? টর্ক কি? টর্ক কি? যা হচ্ছে বস্তুটাকে ঘুরাইতে সাহায্য করে। এখন বস্তুটাকে ঘুরাচ্ছি কখন? যখন হচ্ছে আমি বল প্রয়োগ করতেছি একটা নির্দিষ্ট দূরত্বে, আর যত বেশি দূরত্বে বল প্রয়োগ করবো তত বেশি বেগ হবে, এটা আমরা বুঝছি। তার মানে টর্কটা কিসের উপর ডিপেন্ড করতেছে? টর্কটা নির্ভর করতেছে আপনার ফোর্সের উপর, আবার টর্কটা নির্ভর করতেছে কিসের উপর? ডিস্টেন্স আর এর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তাহলে টি সমানুপাতিক এফ, টি সমানুপাতিক আর, এভাবে যদি আমরা নেই যে ফোর্সের উপরও ডিপেন্ড করতেছে, যত ফোর্স দিব তত বেশি ঘূর্ণায়মান হবে, ঠিক আছে, বা তত বেশি ঘূর্ণন বল লাভ করবে সে। তার মানে কি টর্কটা হচ্ছে ফোর্সের সমানুপাতিক। আবার যত দূরত্বে বা মনে করেন যত দূরত্ব মানে কি মনে করেন হচ্ছে যে আপনার আর এর মান যদি জিরো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কি হবে? বেগ হয়ে যাবে জিরো। আপনার আর এর মান যত বেশি হবে মানে হচ্ছে আর এর মানটা হচ্ছে ধরেন আপনার ম্যাক্স মানে কি একদম কর্নারে চলে আসলো, তখন কি আপনার টর্কের মানটা সর্বোচ্চ হবে। তখন যদি টর্কের মানটা সর্বোচ্চ হয়, এই যে এইখানে যদি হয় তার মানে হচ্ছে ফোর্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, আপনার টর্কের মানটা সর্বোচ্চ হচ্ছে, তার মানে কি আপনি টর্কের মানটা সর্বোচ্চ পাচ্ছেন। তো টর্কের মান যদি সর্বোচ্চ পান তাহলে আপনি কি টি সমানুপাতিক এফ ইন্টু আর লিখতেই পারেন। তো টি সমানুপাতিক যদি এফ ইন্টু আর লিখতে পারেন তাহলে আপনি কি করতে পারেন দেখে তো। আচ্ছা বল কি একটা ভেক্টর রাশি, ঠিক আছে, আপনার এটাও কি একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তো আপনি এভাবে কিন্তু জিনিসটা হিসাব করতে পারেন, হ্যাঁ। তাহলে আপনার টাউটাও কি আসতেছে? একটা ভেক্টর রাশি আসতেছে, দুইটা ভেক্টর রাশির গুণ এনে কি আসবে? একটা ভেক্টর রাশি আসবে, ঠিক আছে? এই দুটাকে আমরা কি করতে পারি? ক্রস গুণ করতে পারি, ঠিক আছে? কারণ কি দুইটা ভেক্টর রাশি গুণে আমার একটা ভেক্টর রাশি আসবে। আচ্ছা ভাইয়া এইটাকে কেন আপনি ভেক্টর রাশি ধরলেন? দেখেন আমি যখন বল প্রয়োগ করতেছি তখন এটা এইভাবে ঘুরতেছে হয়, অথবা এই দিক থেকে যখন বল প্রয়োগ করতেছি তখন সে উল্টা দিকে ঘুরতেছে হয়। তার মানে কি তার একটা নির্দিষ্ট দিক আছে, এই জন্য টাউ কি একটা ভেক্টর রাশি, এই জন্য আমি ডট গুণন এখানে করি নাই, ঠিক আছে? জাস্ট উল্টা পাশ থেকে ভাই আর কি বুঝাচ্ছি। তাহলে এখন দেখেন টাউ মনে করেন ভেক্টরগুলো আমি উঠাই দিলাম সুবিধার জন্য, এফ ইন্টু আর। তো এখন দেখেন আপনার এখানে যদি একটা সমানুপাতিক ধ্রুবক আপনি আনেন তাহলে কি আসবে? কে ইন্টু এফ ইন্টু আর। কে এর মানটা কত? এখানে 1, তার মানে টাউ ইকুয়াল টু কত? এফ ইন্টু আর, ঠিক আছে? তাহলে আপনি টাউ এর মানটা এভাবে বের করতে পারবেন। এখন দেখেন যেহেতু এটা একটা ভেক্টর রাশি, টাউ এর মান আরেকভাবে বের করা যায় যে এফ ক্রস এফ ডট আর ইন্টু সাইন থিটা, মানে হচ্ছে এফ আর আর এর মধ্যবর্তী যেই কোণ সেটা হচ্ছে এই থিটাটা নির্দিষ্ট করতেছে বা নির্দেশ করতেছে, ঠিক আছে? তো আপনাদের বইয়ের মধ্যে সংজ্ঞাটা আসছে হচ্ছে এখান থেকে, হ্যাঁ, সংজ্ঞাটা আসছে এভাবে, ঠিক আছে? টাউ সমানুপাতিক এফ, টাউ সমানুপাতিক আর, এখান থেকে আপনাদের সংজ্ঞাটা এই পর্যন্ত আসছে, ঠিক আছে? তো এখন দেখেন বইয়ের মধ্যে সংজ্ঞাটা কি বলছে? কোনো একটা বিন্দুকে বা এক্সিসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো একটা কোণার যে ব্যাসার্ধ ভেক্টর, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে? ব্যাসার্ধ ভেক্টর এবং কোণার উপর প্রযুক্ত যেই বল এই এফ, সেই দুইজনের ভেক্টর গুণফলকে আমরা কি বলবো? টাউ বলবো বা টর্ক বলবো, ঠিক আছে? আশা করি এই জিনিসটা কিভাবে আসছে এটা সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। তো এখন দেখেন ভাই আপনাদেরকে কিছু জিনিস দেখাই, এখান থেকে কিছু অঙ্ক আসবে, ঠিক আছে? অঙ্ক আসার আগে আরেকটা জিনিস বলে নিই, দাঁড়ান, এই জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, যে আপনার টর্কটা পজিটিভ না নেগেটিভ কিভাবে বুঝবেন, হ্যাঁ। মনে করেন এদিক থেকে আপনি ফোর্স দিতেছেন আর আপনার এটা হচ্ছে ডি দূরত্ব, ঠিক আছে? আপনি অলরেডি জানেন যে টর্ক ইকুয়াল টু কত? এফ ইন্টু ডি, সহজভাবে বললে আর কি, আমি ক্রস গুণ করতেছি না আপাতত। টর্ক ইকুয়াল টু কত? এফ ইন্টু ডি। তো এখন এটা যখন করবো, এখন দেখেন তো ওকে যখন এদিক থেকে বল প্রয়োগ করবো ও এদিকে ঘুরবে না? এদিকে ঘুরা মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরা বা এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? যখন সবসময় মনে রাখবেন টর্কের বেলায়
যখন সে বস্তুটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে টর্কের কারণে, তখন টর্কটা কি হবে? পজিটিভ হবে। এটা হচ্ছে টর্কের দিক, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আবার যখন হচ্ছে যেই টর্কের কারণে বা যেই ফোর্সের কারণে টর্কটা হচ্ছে যে কি হবে আপনার ক্লকওয়াইজ হবে বা এদিকে ঘুরবে, দেখেন এদিক থেকে আমি ফোর্স দিলে জিনিসটা কিন্তু এদিকে ঘুরবে, তখন হচ্ছে জিনিসটাকে আমি কি বলবো? টর্কটা কি ধরবো? নেগেটিভ ধরবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই হচ্ছে একটা ঘটনা। এখন এটা দিয়ে আপনাদের কীরকম অঙ্ক আসতে পারে ভাইয়া বলি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অঙ্কটা আসতে পারে এরকম, মনে করেন আপনারা এরকম এক ধরনের খেলার ইয়া দেখছেন যে এখানে ইয়া থাকে, এই জায়গায় একজন বসে, এই জায়গায় একজন বসে, হ্যাঁ? তো ওর মনে করেন ওজন দেওয়া আছে 3 কেজি, ওর ওজন দেওয়া আছে 5 কেজি, ঠিক আছে? এখন আপনাকে যদি আমি বলি যে দুইজন বসলো, কে উপরে যাবে বা কে নিচে আসবে, ঠিক আছে? বা হচ্ছে এই জিনিসটা মুভমেন্ট কোন দিকে আসবে, আপনি এটা কীভাবে হিসাব করবেন? আপনি দুইজনের ক্ষেত্রে কি করবেন? টর্কের হিসাব করবেন, ঠিক আছে? আর ওদের ক্ষেত্রে এক্সিস কোনটা? ওদের ক্ষেত্রে কিন্তু এক্সিস এই যে মাঝ বরাবর, ঠিক আছে? আচ্ছা, টর্কের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? টাউ ইকুয়াল টু কি? এফ ইন্টু ডি। এই ডিটা কি ছিল? ডিটা ছিল হচ্ছে যে এক্সিস থেকে যে দূরত্ব সেইটা, আর হচ্ছে এই বলটা আমার জানা লাগবে, তাই না? তাহলে এখন দেখেন এটার ক্ষেত্রে আমি কি জানতাম? বল কত? ডব্লিউ ইকুয়াল টু এম জি, সেটা হচ্ছে কি নিচের দিকে ক্রিয়াশীল। তো আপনি এফ এর মান, এম এর মান জানেন 3 কেজি, জি এর মান আপনি মুখস্থ, আর হচ্ছে এই ডি এর মান হয়তো আপনাকে দেওয়া থাকবে যে এটা 2 মিটার দূরে আছে, এটা 1 মিটার দূরে আছে, ধরে নেন জাস্ট, ঠিক আছে? তাহলে ওর ক্ষেত্রে আপনি টাওয়ার মান পাবেন না? ওর ক্ষেত্রে টাওয়ার মানটা কত পাবেন? আমাকে একটু কেউ একটু বের করে বলেন। 3 ইন্টু 9.8 ইন্টু কত? 2। এটা হচ্ছে ওর ক্ষেত্রে টাউ 1। আর ওর ক্ষেত্রে টাউ 2 কত আসবে? টাউ 2 কত আসতেছে? 5 ইন্টু 9.8 ইন্টু 1। কেউ একটু আমাকে মানগুলো বের করে বলেন তো ভাইয়া, এখানে একটু ক্যালকুলেশন করি। কোথায় বাচ্চারা? আর এর উপর নির্ভর করে, রাইট, আর এর উপর নির্ভর করে, হ্যাঁ। এইটাই করাবো, এরপরে আপনাদেরকে ছুটি দিয়ে দিব, সমস্যা নাই। 58.8 স্মরণের পরিবর্তন, বেগের পরিবর্তন 58.8 না? একজন আমাকে বললেন এটা 58.8। আরেকটা কি আসতেছে সেটা বলেন তো কুইক। আচ্ছা ভাইয়া মনে হয় উল্টা বলছি, স্মরণের পরিবর্তন বেগ, বেগের পরিবর্তন ত্বরণ, হ্যাঁ ঠিক আছে। 49। আচ্ছা ঠিক আছে, এই যে দুইটা ঘটনা আসলো না? এখন দেখেন 58.8, ঠিক আছে, এটা কোন দিকে ক্রিয়াশীল? নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে? আচ্ছা এটা তো গেল। এখন দেখেন এই ফোর্সটা কোন দিকে ক্রিয়াশীল? এদিকে ক্রিয়াশীল। আর এই ফোর্সটা কোন দিকে ক্রিয়াশীল? এটাও কিন্তু এদিকে ক্রিয়াশীল, হ্যাঁ। এখন একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে 58.8 এটা কি আপনার টর্ক না? এটার কারণে সে কি ঘূর্ণায়মান হবে না? তো আমরা একটু আগে কি দেখছিলাম যে ফোর্স যখন এদিকে ক্রিয়াশীল হয়, বস্তু তখন মনে করেন এই এক্সিস সাপেক্ষে বস্তু তখন এদিকে ঘূর্ণায়মান হয়, ঠিক আছে? তখন তার টর্ক টাউ 1 ইকুয়াল টু কি? পজিটিভ হয়। কারণ কি? সে কি এন্টি ক্লকওয়াইজ। তার মানে ফোর্সটা যদি নিচের দিকে হয় বা ফোর্সটা যদি বেশি হয় এদিকে, তার মানে তার টাউ 1 এর মান কত হবে? এদিকে হবে, এন্টি ক্লকওয়াইজ হবে। তো এখন এটার ক্ষেত্রে খেয়াল করেন, এটার ক্ষেত্রে টাউ 1 এর মান কি? এদিকে পজিটিভ, যেহেতু এদিক দিয়ে ঘুরবে সে, ঠিক আছে? কারণ কি এই মানটা বেশি, এদিক দিয়ে ঘুরবে সে অবশ্যই। আবার দেখেন এই মানটা কম, তার মানে সে কোন দিকে? সে হচ্ছে কি নিচের দিকে ফোর্স দিল, তার কিন্তু উল্টা দিকে ব্যাক ফোর্স হচ্ছে, ঠিক আছে? মানে হচ্ছে সে কোন দিকে উঠে যাচ্ছে? উপরের দিকে উঠে যাচ্ছে। ফলে দেখেন ওর ক্ষেত্রে ও কি এন্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরতেছে, হ্যাঁ। ওর ক্ষেত্রেও ও কোন দিকে যাচ্ছে দেখেন তো? ওর ক্ষেত্রেও কোন দিকে যাচ্ছে বলেন তো আমাকে কেউ? যে ওর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি টাউ এর মানটা হচ্ছে নিচের দিকে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? ওর ক্ষেত্রে যদি চিন্তা করি টাউ এর মানটা কোন দিকে বলেন তো দেখি, সবাই দেখি তো বুঝেন কিনা। সিম্পল কথা, একদম সিম্পল কথা, টাউ এর মানটা কোন দিকে? ওর ক্ষেত্রে একটা জিনিস দেখেন, ওর ফোর্স যেদিকে টাউ এর মান কিন্তু একই দিকে, এন্টি ক্লকওয়াইজ পজিটিভ হচ্ছে। ওর ফোর্স যেদিকে টাউ এর মান কিন্তু উল্টা দিকে, ঠিক আছে? মানে ওর টাউ এর মানটা হচ্ছে এভাবে ঘুরতেছে, ও হচ্ছে যে ওর ঘূর্ণায়ন মানটা এভাবে আসবে, হ্যাঁ, কিন্তু ওর ফোর্সটা হচ্ছে নিচের দিকে। তার ফলে ওর টাওয়ার জিনিসটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? তো নেগেটিভ হয়ে গেলে এখানে যদি আমাকে বলে যে টোটাল যে ফোর্সটা সেটা কত? টাউ ইকুয়াল টু কত? 58.8 মাইনাস হচ্ছে 49। তো আপনার কি এই বেগ নিয়ে হচ্ছে সে নিচের দিকে নামবে, এই দুইটা কাটাকাটি হবে, এই বেগ নিয়ে সে নিচের দিকে নামবে আর এই বেগ নিয়ে সে উপরের দিকে উঠবে, ঠিক আছে? খুবই সিম্পল কথা, জাস্ট একটু মাথায় রাখবেন যে টাউ এর মানটা আমি সেকেন্ড একটা ক্ষেত্র দেখালাম। প্রথমে আমি কি বলছি? এন্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ আর ক্লকওয়াইজ হলে কি হবে? নেগেটিভ হবে। আর সেকেন্ড এই জিনিসটা কি দেখালাম? এই জিনিসটা দেখালাম এটা যে ওর টাউ এর মানটা কিন্তু এদিকে, ফোর্সও এদিকে, কিন্তু ওর ফোর্স এদিকে, টাউ এর মানটা উল্টা দিকে। তার ফলে কি হয়ে গেল? টাউটা মাইনাস হয়ে গেল। তো এখান থেকে নেগেটিভ করে দেবেন, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা।
তো যাক ভাইয়া, এটা হচ্ছে আপনার টাওয়ের একটা ঘটনা গেল। আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝতে পারলে ভাইয়াকে একটু জানাবেন। হ্যাঁ, মানে এই দিকগুলো একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করে, তো সেই জন্য আর কি ভাইয়া একটু করে বললাম। আপনারা হয়তো সবাই জানেন জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা কয়েকটা ভ্রামক শিখছিলাম। জড়তার ভ্রামক হচ্ছে I = mr², ভরের ভ্রামক হচ্ছে mr, ঠিক আছে। এটা কার ভ্রামক? ভরের ভ্রামক, একটু আগে শিখছি। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখবো যে বলের ভ্রামক, ঠিক আছে। কার ভ্রামক? বলের ভ্রামক। বলের ভ্রামকটা কি? F × r, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, বিভিন্ন ভ্রামক বলে। তো বলের ভ্রামকটা হচ্ছে F আর r এর যদি গুণফল করেন তাহলে হচ্ছে আপনি বলের ভ্রামকটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আপনার টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক বের করতে বলছে। হ্যাঁ, টর্ক কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, আর টর্ক তো টর্কই, ঠিক আছে। তো টর্কের সাথে কৌণিক ত্বরণের যে সম্পর্কটা আছে সেটা আমরা হচ্ছে বের করব, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কি জানি, বলের ভ্রামকটা কি? বলের ভ্রামকটা হচ্ছে F r, ঠিক আছে। আবার আমরা নিউটনের ল থেকে কি জানি? F = কি? ma, তার মানে কি ma × r লিখতেই পারি, ঠিক আছে। আচ্ছা, ma × r লিখতে পারেন। আর হচ্ছে যে আপনারা কোনো একটা চ্যাপ্টারে শিখছিলেন, আমার মনে নাই, আপনারা a = r আলফা এরকম একটা সূত্র শিখছিলেন, ঠিক আছে। যেই চ্যাপ্টারে v = ওমেগা শিখছেন সেই চ্যাপ্টারেই a = r আলফা শিখছিলেন, ঠিক আছে। তাহলে a = কত? r আলফা। তাহলে আপনাকে তো হচ্ছে যে কিসের সাথে? আপনাকে হচ্ছে যে টাউয়ের সাথে হচ্ছে এটা সম্পর্ক নির্ধারণ করতে হবে, ঠিক আছে। টাউ কি? টাউ মানে হচ্ছে টর্ক। টর্কটাই কিন্তু আমার বলের ভ্রামক, ঠিক আছে। টর্কটাই কি? বলের ভ্রামক। কিভাবে বলের ভ্রামক? ওই যে দেখেন ভাই, আমরা কিন্তু টর্ক টাউ = এতক্ষণ কি শিখছি? F × r শিখছি, বা F × d, এটা দিয়ে কিন্তু একটু আগে ভাই অঙ্ক করছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটার নামই কি? আবার বলের ভ্রামক, বা এই জিনিসটার নামই কি? টর্ক। একই জিনিসেরই ডিফারেন্ট ডিফারেন্ট নাম, ঠিক আছে। তো এখন দেখেন, তার মানে কি টাউ = কত? F × r, F = ma × r, a = কত? r আলফা। তাহলে এর জায়গায় আমি কি বসাবো? r আলফা বসাবো। কারণ কি? আমি কি চাচ্ছি? এই আলফার সাথে সম্পর্ক করতে চাচ্ছি টাউয়ের সাথে কৌণিক ত্বরণের একটা সম্পর্ক করতে চাচ্ছি। তাহলে কত? mr² × আলফা। তার মানে টাউ = কত দাঁড়াচ্ছে? এই যে mr² মানে কি i আলফা, ঠিক আছে। তো এইভাবে টাউয়ের সাথে হচ্ছে যে আপনি কৌণিক ত্বরণের একটা সম্পর্ক করতে পারলেন। এই হচ্ছে মোটামুটি ঘটনা, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আছেন? ভ্রামক যখন টাইম দেই তখন হয়, ক্লাস কবে কবে হয়, ক্লকওয়াইজ হয়। আচ্ছা, ঠিক আছে ভাইয়ারা, আরেকটা লাস্ট জিনিস দেখাবো। আর 1 মিনিট সময় দেন ভাইয়াকে, এটা শেষ। লাস্ট একটা জিনিস দেখাই আজকে, কালকে দিনে ইনশাল্লাহ আপনাদের এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আপনাদের দেখেন পরবর্তীতে আপনাদের যাদের বই আছে দেখেন ফ্লাই হুইলের একটা ব্যাপার আছে, ঠিক আছে। ফ্লাই হুইলের জড়তার ভ্রামক। হ্যাঁ, তো ফ্লাই হুইলের ক্ষেত্রে কি হয়? ফ্লাই হুইলটা কেমন? ফ্লাই হুইলটা কিন্তু অনেকটা এমন, এই যে পুলি, ঠিক আছে। ফ্লাই হুইলটা কি? পুলির মতো, ঠিক আছে। আচ্ছা ধরেন এভাবে দেখাই, ফ্লাই হুইলটা কিন্তু অনেকটা এরকম। হ্যাঁ, যে জিনিসটা কি হয় আপনার ক্রমান্বয়ে ঘুরতে থাকে, একটা জিনিসকে কেন্দ্র করে জিনিসটা কি ক্রমান্বয়ে ঘুরতে থাকে, ঠিক আছে। তো আপনাকে যদি বলে যে এইটার মধ্যে টোটাল যেই শক্তিটা কত, ঠিক আছে। ফ্লাই হুইলটা কি হয়? এটা যখন ঘুরতে থাকে তখন এটা আস্তে আস্তে কি সামনের দিকে আগাইতে থাকে আবার, ঠিক আছে। মনে করেন একটা বেজ আছে এখানে, একটা জিনিসকে কেন্দ্র করে সে ঘুরতেছে, মনে করেন গাড়ির চাকা, কি গাড়ির চাকা। তো গাড়ির চাকা একটা বেসকে কেন্দ্র করে ঘুরে 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 সামনের দিকে আগাচ্ছে। ফ্লাই হুইল বাদ দেন, মনে করেন একটা গাড়ির চাকা ঘুরে 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 রাস্তার উপর দিয়ে সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে। এখন ওর ক্ষেত্রে আপনাকে যদি বলে যে ওর জড়তার ভ্রামকটা নির্ণয় করো, বা হচ্ছে যে মনে করেন ওর টোটাল শক্তিটা হিসাব করো যদি বলে, তাহলে কিভাবে করবেন, ঠিক আছে। তো এখন মনে করেন এটা গাড়ির চাকাও হইতে পারে, ফ্লাই হুইলও হইতে পারে। তো আমাদের সব থেকে বড় সুবিধা হয় যে আমরা ফ্লাই হুইলই ধরে যদি পুলি ধরে নিই তাইলে হচ্ছে আমাদের জন্য সব থেকে সুবিধা হয়। দেখেন ভাইয়া পুলির চ্যাপ্টারের অঙ্কগুলো করাইছি আপনাদেরকে আগে, সেটা একটু খেয়াল করেন। ওই যে শুরুতে যেই চিত্রটা আঁকলাম, জিনিসটা মনে করেন এমন, ঠিক আছে। একটা বস্তু আছে এখানে, বস্তুকে এটার সাপেক্ষে হচ্ছে এই যে দেখেন এটাকে ঘুরাইতেছি না, মানে এইখান দিয়ে টানতেছি, ফোর্স টান দিয়ে হচ্ছে ওরা ঘুরাইয়া উপর দিয়ে আনতেছি, ঠিক আছে। এরকম একটা ঘটনা। এটা আমার কি ছিল? পুলির ঘটনা। ফ্লাই হুইলের ঘটনাটা কেমন? যে একটা এক্সিসকে কেন্দ্র করে সে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এটা হচ্ছে একটা ফ্লাই হুইলের ঘটনা, ঠিক আছে। গাড়ির চাকার ঘটনা কেমন? গাড়ির চাকা হচ্ছে যে মনে করেন এই যে চাকার দুই পাশে দুইটা জিনিস লাগানো থাকে, সেটাকে কেন্দ্র করে সে কি একটা মসৃণ বা ঘর্ষণ যুক্ত একটা তলের উপর দিয়ে চলে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জিনিস আপনি একটা জিনিস খেয়াল করেন যে ফ্লাই হুইল সে কিন্তু ঘুরতেছে, পুলি সেও কিন্তু ঘুরতেছে, গাড়ির চাকা সেও কিন্তু ঘুরতেছে, ঠিক আছে।
আবার একটা জিনিস খেয়াল করেন, আপনাকে যদি বলে ঘর্ষণযুক্ত যখন বলবে তখন ফ্লাইহুইল যখন ঘুরতেছে, ফ্লাইহুইলের দুই পাশে কিন্তু আপনার ডান্ডা লাগানো আছে বা কিছু একটা লাগানো আছে যেটাকে ধরে সে ঘুরতেছে, সেখানে কিন্তু তার ঘর্ষণ হয়। তারপরে ওকে যখন আমি টান দিতেছি নিচের দিকে, ও কিন্তু ঘুরতেছে, ঘোরার ফলে দেখেন দুইটা সারফেসের মধ্যে কি ঘর্ষণ হচ্ছে, তার মানে এখানে ঘর্ষণ হচ্ছে। আবার গাড়ির চাকা যখন ঘুরতেছে তখন কিন্তু রাস্তার সাথে তার কি হয়, ঘর্ষণ হয়। ঠিক আছে, তো আপনাকে কি দেখাইলাম যে তিনটা ক্ষেত্রে আপনি ঘর্ষণ পাচ্ছেন, আবার তিনটা ক্ষেত্রে কি হচ্ছে, ঘুরতেছে না, তার মানে তিনটা ক্ষেত্রে আপনি কি পাবেন, ঘূর্ণন শক্তি পাবেন। আবার তিনটা ক্ষেত্রেই আপনি দেখেন এখানে কি সে উপর থেকে ঘুরে নিচে আসতেছে, তার মানে কি তার একটা রৈখিক বেগ আছে কিন্তু। ঠিক আছে, এখানে কিন্তু তার একটা রৈখিক বেগ আছে, তার মানে তার একটা রৈখিক গতিশক্তি পাবেন। এটার ক্ষেত্রে তার একটা রৈখিক গতিশক্তি পাবেন। এটাও যদি সামনের দিকে আগায় এটারও কি পাবেন, একটা রৈখিক গতিশক্তি পাবেন। তার মানে একটা ফ্লাইহুইল বলেন বা একটা পুলি বলেন বা একটা আপনি যদি গাড়ির চাকা বলেন, সেটার ক্ষেত্রে আপনি কি তিন ধরনের গতি পাইতে পারেন। গতিশক্তি নর্মাল রৈখিক গতিশক্তি পাইতে পারেন, তারপরে হচ্ছে যে আপনার কৌণিক গতিশক্তি যেটা, বা হচ্ছে কৌণিক গতিশক্তি তো বলে, হ্যাঁ, আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এটা পাবেন। আরেকটা কি পাবেন আপনি, আরেকটা হচ্ছে যে আপনার ঘর্ষণ পাবেন। ঠিক আছে, আবার এখন দেখেন আমি যদি তিনটা ক্ষেত্রে কাজ হিসাব করি, ঠিক আছে, আমরা কি জানি ভরবেগের পরিবর্তনের হারটাকে কি কৃতকাজের সমান ধরা হয় না, যে ভরবেগের যে পরিবর্তন হয়েছে, সরি গতিশক্তির যে পরিবর্তন হয়েছে সেটা কি কৃতকাজের সমান ধরা হয় না। তো আপনি গতিশক্তির যদি পরিবর্তন বের করতে পারেন তাহলে কিন্তু আপনি কৃতকাজও হিসাব করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। নেক্সট দিন ভাইয়া এই তিনটা দিয়ে একটু অঙ্ক করাবো। আমার জাস্ট কথা হচ্ছে এটা যে এই তিনটা ক্ষেত্রেই কি থাকবে, এই তিনটা ক্ষেত্রেই রৈখিক গতিশক্তি থাকবে, কৌণিক গতিশক্তি থাকবে, সবই থাকবে একসাথে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস বলেন আমাকে, যে আপনারা কি আজকের ক্লাসটা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আমাকে জানান, জি ভাইয়া ক্লাসটা বুঝতে পারছি, বা ভাইয়া এটা হইলে আর একটু ভালো হয়। দেখি, জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট ক্লাসটা কবে করতে চান আপনারা? নেক্সট আগামী পরশুদিন ক্লাস করবেন সবাই? জি ভাইয়া বুঝছি। ভাই একটু আমাকে তাড়াতাড়ি জানান, হ্যাঁ, আমি ছুটি দিয়ে দিই আপনাদেরকে, আজকে অনেক সময় হয়ে গেছে আপনাদের। ঠিক আছে, আশা করি আমার সবগুলা কথা বুঝতে পারছেন, আর সবাই যেহেতু উপস্থিত ছিলেন। ঠিক আছে ভাইয়া, নেক্সট দিন ইনশাল্লাহ চেষ্টা করব যে পুরো চ্যাপ্টারটা শেষ করে দিয়ে কিছু অঙ্ক করাতে। আর আজকে আমি কিছু অঙ্ক আপনাদেরকে একটু পরে বাড়ির কাজ দিয়ে দিব, গ্রুপে চোখ রাখবেন। আপনারা হচ্ছেন যে আপনাদের যে হোমওয়ার্কের খাতাটা সেটা আপনারা আজকে দেখাবেন। ঠিক আছে, সবাই হচ্ছে আপনাদের হ্যান্ড নোটগুলো পোস্ট করবেন আজকে, আমি একটু দেখবো ইনশাল্লাহ অবশ্যই। আর হচ্ছে যে ওই যে একটা কাজ দিলাম, যে একটা প্রুফগুলো একটু দেখবেন, প্রুফগুলো নিজে নিজে দেখলে আপনার বেসিকটা অটোমেটিক্যালি ক্লিয়ার হবে, বা আপনার যে সকল কোশ্চেন আছে সেগুলো দেখবেন অটোমেটিক্যালি মাথায় আসবে, সেগুলো করতে পারবেন সামনে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আর হচ্ছে আমি হয়তো বা অনেকের প্রশ্নের উত্তর এখানে আমি দেখি না বা দিতে পারি না, তো আমি এগুলো ইনশাল্লাহ যদি আমার মনে হয় যে লজিক্যাল বা দেওয়ার মতো আমি অবশ্যই দেবো, আমি আপনাদের কমেন্টগুলো চেক করব। ঠিক আছে, সমস্যা নেই কোনো। আচ্ছা, আর হচ্ছে যে ইনশাল্লাহ আগামী পরশুদিন দেখা হবে। আগামী পরশুদিন আমরা নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার থিওরি পুরোপুরি কমপ্লিট করে ফেলবো, এবং তারপর আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে যে আগেও তো কাজ ক্ষমতা শক্তি করেছি, যদি প্রয়োজন হয় দুইটা চ্যাপ্টার একসাথে আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যদি আপনাদের দরকার হয় সলভ করায় দিব। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। মাস্ট আপনারা ক্লাস নোটটা পোস্ট করবেন, ক্লাস নোট পোস্ট না করলে আসলে ভালো লাগে না, আমার মনে হয় না যে তখন আর কোনো স্টুডেন্ট ঠিকভাবে আপনারা রেগুলার আছেন। ঠিক আছে, দুই একজন দেন আমি দেখছি, কিন্তু সবাই একটু দিবেন। এই যে মনে করেন এখানে 54-55 জন যারাই আছেন, 40টা হ্যান্ড নোট যদি অন্তত না পারে তাহলে কীভাবে হলো বলেন? যাই হ্যান্ড নোট করেন তাই দেন, আমি একটু দেখি যে আপনারা করছেন কিছু একটা। ঠিক আছে, তো ভাইয়ার জন্য সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, নেক্সট আজকে কী বার? আজকে কী বার তো আমি ভুলে গেছি, দাঁড়ান আমি দেখি। আজকে হচ্ছে সোমবার, তাহলে নেক্সট হচ্ছে বুধবার। ঠিক আছে, বুধবার ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো আপাতত আমাদের তেমন কোনো মানে ক্লাস রুটিন পুরোপুরিভাবে রেডি হয়নি, কারণ সামনে হচ্ছে যে আপনাদের অনেকেরই হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আসবে, সেটা নিয়ে আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমরা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো সলভ করতে হেল্প করব। তো সেক্ষেত্রে দেখা যাবে এটা হচ্ছে আমাদের একটা রেগুলার ক্লাস, এই রেগুলার ক্লাসের বাহিরেও আমাদের হয়তো বা কিছু সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা তখন শিডিউল রেডি করবো, আমরা এখনও সেই শিডিউলটা রেডি করতে পারিনি পুরোপুরি। আপনাদের সাদাব ভাইয়াও ক্লাস নেবে, তো সব মিলাই ঝিলে এখনও পুরোপুরি শিডিউলটা রেডি হয়নি। আপাতত ভাইয়া একদিন পর পর ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আর মাস্ট হ্যান্ড নোট পোস্ট করেন, আজকে যত দ্রুত সম্ভব পোস্ট করে ফেলুন।